টাকা যে টাকা বানায় এটা আমি অনেক পরে রিয়েলাইজ করলাম। ইনভেস্টমেন্টের মধ্যে আরও পার্ট আছে, শুধুমাত্র এসআইপিতে ইনভেস্ট করলেই হবে না, আমাকে তার সাথে সাথে কিন্তু আমার নিজের শরীরের প্রোটেকশন লাগবে, ফ্যামিলি প্রোটেকশন লাগবে, সেই বিষয়গুলো কিন্তু মানুষকে ধ্যান রাখতে হবে। কিন্তু আজকাল যেরকম সুগার আর বিপি এই দুটোরও কিন্তু ঘরে ঘরে আছে, তো তাহলে কি তারা পলিসি করবে না? তাদের জন্য কোম্পানি কিন্তু পলিসি ডিজাইন করেছে। তো তোমার কি এটা মনে হয় যে এই যে থট প্রসেস যেটা আছে যে সেভ করবো ইনভেস্ট করবো না, সেটাতে অ্যাকচুয়ালি ইট ইজ স্টপিং ইউ টু বি রিচ ইন আ লঙ্গার টার্ম? অনেক সময় কি হয় না, একটা এসআইপির থেকেই একটা মানুষ তার ছেলে পড়াশোনা করাতে পারে, তার মেয়ের বিয়েও দিতে পারে, নিজের ফিউচারকেও সিকিউর করতে পারে একটা এসআইপির থেকে। শেয়ার মার্কেটে টাকা ডুবে গেল, এই যে নিউজগুলো যেটা আসে, বাট এটা তখনই হয় যখন মানুষ এটা প্যানিক করে। আর মার্কেট যখন যখন পড়বে মার্কেট তখন তখন উঠবে, মার্কেট যখন যখন উঠবে তখন তখন মার্কেট পড়বে, এটা একটা প্রসেস আছে। এরকম অনেক মানুষজন আছে যাদের বাজেট খুব টাইট, তারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বোঝে না, তো তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দেবে? তারা কিরকমভাবে টাইট বাজেটে থাকা সত্ত্বেও তারাও যাতে ইনভেস্ট করতে পারে। Hello everyone, welcome to Tales and Talks. This is Amita Ashri, and in today's episode, we are diving into the art of making money, growing it, and protecting it with someone who just knows the game. In this episode, we will see how we can turn our hard-earned money into financial blockbusters. So, grab your chai, coffee, or maybe a calculator. Who knows, after this episode, you are the next big shot. হ্যালো প্রসেনজিৎ, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। তো আজকে কত টাকা আমাকে তুমি আমাকে নলেজ দেবে যাতে আমিও একটু বিগ শট হয়ে যাই নেক্সট? তোমাকে তো দেবই, এবং তার সাথে সাথে আমার এই কথা শুনে আশা করি আরও কিছু মানুষ হয়তো উপকৃত হবে, এই আশা রাখছি আজকে। প্রসেনজিৎ, কোনো শর্টকাট আছে হাউ টু বি রিচ লাইক আ শেখ ইন দুবাই? তো প্রথমে বাউন্সার দিয়ে দিলাম আমাকে। বিষয়টা হচ্ছে যে প্রতিটা মানুষ নিজেকে শেখই ভাবুক এবং তার থেকে বড় কিছু ভাবুক, এবং আমার বলা কথায় এবং বাকি যারা আমাদের মতো অ্যাডভাইজার আছে তারা যেভাবে প্ল্যান করে দিবে, যদি সেইভাবে সে ইনভেস্টমেন্ট করে তাহলে অবশ্যই একদিন সবাই শেখ হবে। তাহলে তুমি বলছো শেখের থেকে বড় হওয়া যায়? একদম হওয়া যায়, ইনভেস্টমেন্ট করে। একদম একদম। তো আমরা যখন ইনভেস্টমেন্টের ব্যাপারে যখন আমরা কথা বলি প্রসেনজিৎ, আমাকে একটা জিনিস বলো, তোমার কি মনে হয় ইনভেস্টমেন্ট করলে লং টার্মের জন্য একটা মানুষের ফাইন্যান্সিয়াল সিকিউরিটির উপরে কি ইম্প্যাক্ট হয়? ফিউচারে যেটা আমরা লং টার্মের কথা বলছি, লং টার্ম বলতে আমি আমার কথা যদি বলি, আমার বাচ্চা এবং সে বাচ্চাটা ধীরে ধীরে বড় হবে, তার এডুকেশনের বিষয়গুলো আছে, এবং এডুকেশন নেওয়ার পরে সে যদি চাকরি করতে না চায়, সে যদি একটা বিজনেসই করতে চায়, তাহলে কিন্তু তাকে একটা স্ট্যান্ডার্ড হ্যান্ডসাম অ্যামাউন্ট দিতে হবে, এবং সেটা আমি কোথার থেকে আনবো? এবং তারপরে পরে অনেকগুলো লাইবিলিটিস মানুষের জীবনে কিন্তু আসতে থাকে। আমি মনে করি একটা মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক, যে আর্নিং করে, তার যতক্ষণ বেঁচে আছে বলতে গেলে 60 বছর পর্যন্ত অন্তত তার কিন্তু অনেক লাইবিলিটিস আছে, এবং সেগুলো পুরো তখনই হবে যে যদি সঠিক প্ল্যান করে, সঠিক সময় সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে, তাহলে কিন্তু এই স্বপ্নগুলো ধাপে ধাপে পূরণ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাই মানুষ কিন্তু অনেক কিছুর জন্য হাহুতাশ করছে, টাকা পয়সার সমস্যা আছে, মেয়ে বিয়ে দিতে পারছে না, ছেলে পড়াশোনার জন্য বাইরে পড়তে যাবে, পড়তে পারছে না, এবং ছেলেটা হয়তো প্রমিজিং ছেলে, ভালো একটা ফিউচার হতে পারে, কিন্তু পয়সার জন্য সে কিন্তু পিছিয়ে যাচ্ছে। তাই আমি বলি প্রতিটা স্টেপে মানুষকে যতটা সম্ভব ইনভেস্টমেন্ট অবশ্যই করা উচিত। প্রসেনজিৎ, ইনভেস্টমেন্টের ব্যাপারে যখনই আমরা বলি, মার্কেটে বা আমাদের আশেপাশে মানুষেরা অনেক ডিফারেন্ট টাইপ অফ কথা বলে। কেউ বলে যে এটা না, এটা এটা করা দরকার নেই, ভয় পায় অনেকজন, ল্যাক অফ নলেজ হয়। তোমার কি মনে হয় মানুষেরা ইনভেস্টমেন্ট করতে পেছায় বা কেন? মানে এটা কি একটা ভয়ের জন্য বা ল্যাক অফ নলেজ, নাকি তারা খুব বেশি ভেবে ফেলে যে করব তারপর লাস্টে করতে পারে না? এর মধ্যে প্রতিটা বিষয়ই অল্প অল্প আছে। যেরকম মাঝখানে আমরা দেখেছি যেভাবে চিট ফান্ড কোম্পানিগুলো চিট করলো মানুষকে, এটা অনেক বড় একটা ধাক্কা ছিল মানুষের জন্য। লেম্যান যারা অনেক কিছু জানে না, তারা 100 টাকা করে দিত বা 1000 টাকা করে দিত একটা আশা নিয়ে, যে একটা টাকা জমাবে, মেয়ের বিয়ে দেবো। কেউ হয়তো ভেবেছিল যে আমার একটা বাড়ি করব, ঘর করব, কুড়ে ঘরটা ভেঙে একটা পাকা ঘর করবো, এই প্ল্যানিং করে মানুষ ইনভেস্ট করতো। কিন্তু আমরা দেখতে পেলাম যে পুরো অনেকগুলো কোম্পানি একসাথে উঠে গেল, এবং প্রচুর মানুষের যে আমানতের যে টাকা ছিল সেটা কিন্তু উধাও হয়ে গেল। সেখানে একটা মানুষের মধ্যে কিন্তু ভীতি সঞ্চার হয়েছিল। কিন্তু তার সাথে সাথে আমরা এটাও দেখি যে ভালো ইনভেস্টার, যে অ্যাডভাইজার যারা, তাদের গাইডেন্সে যদি ঠিকমতো ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু ভালো রিটার্নও পাওয়া যায়।
এবং ল্যাক অফ নলেজ তো অবশ্যই। একটা ইনভেস্টমেন্ট করতে গেলে প্রথমে তো আমাকে জানতে হবে যে আমি কোথায় ইনভেস্ট করব। প্রথমে আমাকে এটাও জানতে হবে যে আমার কী প্রয়োজন আসবে এবং কখন সেই প্রয়োজনগুলো আসবে। সেই প্রয়োজনগুলো ফুলফিল করার জন্য আমি কী তার জন্য স্টেপ নিলাম, সেটাই প্ল্যান করা কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্টের কাজ আমরা করি। এটাই মানুষকে প্ল্যান করি যে তোমার আগামী দিন কী সমস্যা আসতে পারে এবং সেটাকে ফেস করার জন্য তোমার কাছে কী হাতিয়ার রেডি থাকবে। প্রশ্নের সমস্যা বলি বা যেটা একটা রিস্ক ফ্যাক্টর, যেটা আমরা সবসময় শুনে থাকি যে রিস্ক ফ্যাক্টর আছে, তো এই তোমাকে যদি একটা ব্রেকডাউন করতে হয় যে একটা মানুষ যদি কেউ প্রথম শুরু করছে ইনভেস্টমেন্টে, তুমি লো রিস্ক, মিডিয়াম রিস্ক আর হাই রিস্ক ইনভেস্টমেন্টের মধ্যে কোনো ডিফারেন্স বোঝাতে পারবে আমাকে? তোমার কোশ্চেনটা সোজাসুজি আমাকে মিউচুয়াল ফান্ডে নিয়ে চলে গেল। তো ওখানে এই ধরনের বিষয়টা আছে। লো রিস্ক ফান্ড আছে, হাই রিস্ক ফান্ড আছে, মিডিয়াম রিস্কের ফান্ড আছে। তো অবশ্যই আছে। তো মানুষকে এই 3টা জিনিসের কম্বিনেশনে কিন্তু মানুষকে ইনভেস্ট করতে হবে। আমি শুধু হাই রিস্কে দিয়ে দেবো এবং খুব লো রিস্কে দেবো, তাহলেও যেভাবে আমার স্বপ্ন পূরণ হবে না। এবং হাই রিস্কে দিলে পরে হঠাৎ করে মার্কেটে যদি পড়ে যায়, তাহলে কিন্তু আমি লসের সম্মুখীন হতে পারি। সুতরাং মানুষকে যখন ইনভেস্ট করতে হবে, একটা ভালো অ্যাডভাইজারের সাথে কথা বলে তাকে এই 3টার কম্বিনেশন করে কিন্তু ইনভেস্ট করতে হবে। মানে শুধু আমরা দেখছি হাই রিস্ক আর হাই রিটার্ন, ওটা আমরা দেখলে চলবে না। না, শুধু ওটা দেখলে তো অবশ্যই চলবে না। আমাকে সব কিছু একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। তাহলে কি আমি কিন্তু সঠিকভাবে কী হয় না, আমরা মানুষের দেখা দেখি অনেক কিছু করিনি। 4টা বন্ধু এক জায়গায় বসে আছি, আমি বললাম, একজন বলল যে আমি মিউচুয়াল ফান্ডে প্রচুর টাকা কামিয়েছি এবং গিয়ে আমি কিছু বুঝলাম না, দেখলাম না, আমি সাথে পয়সা ইনভেস্ট করে দিলাম এবং কিছুদিন পরে মার্কেটটা পড়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম, সেখানে 90,000 টাকা হয়ে গেল। আমার মধ্যে প্যানিক হয়ে গেল। আমি ভয় চড়ে টাকাটা তুলে নিয়ে আসলাম। তাহলে আমি কী করলাম, আমি হাই মার্কেটে লাগালাম এবং লো মার্কেটে সেটাকে কিন্তু নিজে লস করে টাকাটা নিয়ে আসলাম। এর বিপরীতটা করতে হবে আমাকে। আমি যদি এককালীন কোনো টাকা রাখতে চাই, তাহলে আমাকে কিন্তু একটু সময় দিতে হবে। মার্কেটটা ওঠানামা করে। আমরা যদি বিগত 30 বছর মার্কেট দেখি এবং তারপরে একদম ইয়াং জেনারেশন যারা কোভিড থেকে যারা দেখছে মার্কেটটাকে, কোভিডের সময় মার্কেটটা কীভাবে পড়ে গেছিলো, কিন্তু তারা সেই সময় যারা কিন্তু ওই সময় ধরে রাখলো টাকাটাকে, তারা কিন্তু প্রচুর টাকা কামিয়েছে। 1 বছরে প্রায় ডবলও হয়েছে টাকা। রাইট। প্রসেনজিৎ, তুমি কোভিডের ব্যাপারে বললে না, আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমি আগে ইনভেস্টমেন্টে বিলিভ করতাম না, মানে এটা খুব একটা আমি প্রাউড না ব্যাপারটাতে, বাট আমি তখন ভাবতাম কি আমি সেভ করব, সেভই তো করছি, টাকা তো আছে। কিন্তু টাকা যে টাকা বানায় এটা আমি অনেক পরে রিয়েলাইজ করলাম। কোভিডে যখন একটা আমরা দেখলাম মার্কেট পড়ে গেল, তারপর একটা বুল রান হলো, তখন আমি এক্স্যাক্টলি ইনভেস্টমেন্ট শুরু করলাম। খুব একটা মিনিমাল অ্যামাউন্ট দিয়ে আমার আগে একটা ছিল, কিন্তু তারপর যখন কোভিডের পরে যে বুল রানটা নিল, আমি দেখলাম আমার যে ছোটোই অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট যেটা আমাকে রিটার্ন দিচ্ছে 60%, 70%, 80%। তো এরকম অনেক মানুষ আমাদের মতনও হয় যে যারা ভাবে যে সেভ করে যাবো, ইনভেস্টমেন্ট করবে না। তো তোমার কি এটা মনে হয় যে এই যে থট প্রসেস যেটা আছে যে সেভ করবো, ইনভেস্ট করবো না, সেটাতে অ্যাকচুয়ালি ইট ইজ স্টপিং ইউ টু বি রিচ ইন আ লঙ্গার টার্ম? তুমি যে কথাটা বললে যে 60% যে কথা বললে, এটা কিন্তু একটা সিচুয়েশন ছিল যখন তুমি পেয়ে গেছো। তুমি এটাকে এক্সপেক্ট করে যদি মার্কেটে টাকা রাখো, তাহলে কিন্তু আরও একটা বোকামি হবে। আমাদের মাথায় রাখতে হবে যে একটা স্ট্যান্ডার্ড যদি রিটার্ন চাই মিউচুয়াল ফান্ডে, তাহলে আমাদের 15-20% মোর দেন এনাফ। এই রিটার্নটাও যদি হয়, তাহলে আমাদের মধ্যে একটা খুব সহজ সরল একটা এক লাইনে কথা আছে যে মাসে যদি 5,000 টাকা এসআইপি আমি করতে পারি এবং সেই এসআইপিটা যদি আমি 20 বছর পর্যন্ত রান করি, তাহলে আমার ওই 12 লক্ষ টাকা ইনভেস্ট হওয়াতে আমি 1 কোটি টাকা পাবো। এটা কোনো ভুল নেই। 20 বছর অনেক লং টার্ম আছে। পেশেন্সের সাথে সেই টাকাটা যদি রাখে, তাহলে 1 কোটি টাকা অবশ্যই হবে। এবং বাকি আরও ইনভেস্টমেন্টের মধ্যে আরও পার্ট আছে। শুধুমাত্র এসআইপিতে ইনভেস্ট করলেই হবে না। আমাকে তার সাথে সাথে কিন্তু আমার নিজের শরীরের প্রোটেকশন লাগবে, ফ্যামিলি প্রোটেকশন লাগবে। সেই বিষয়গুলো কিন্তু মানুষকে ধ্যান রাখতে হবে। বা তোমার মতে কি ইম্পর্টেন্ট, সেভিং করলে কি শুধু হবে, নাকি সেভিং করে শুধু লাভ নেই, ইনভেস্টমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট? ইনভেস্টমেন্টও তো এক টাইপের সেভিংসই হয়ে গেল। একজন লোক এক একভাবে জিনিসটাকে নেয়। হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমি টাকা প্রিমিয়াম জমা করলাম, তাহলে এটা আমার ইনভেস্টমেন্ট অনেকে বলে খরচা বলে, কিন্তু এটা অবশ্যই ইনভেস্টমেন্ট। এই কারণে ইনভেস্টমেন্ট, যখন আমার হেলথটা খারাপ হবে, আমি একটা কোনো হসপিটালে ভর্তি হব, আমার 4-5 লাখ টাকা বিল আসবে, তখন কিন্তু আমার মনে হবে যে এটা আমার ইনভেস্টমেন্ট ছিল। তো জিনিসটা একই আছে, কে কীভাবে নিবে সেটা তার উপর ডিপেন্ড করে। প্রসেনজিৎ, আমরা ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলছি, এসআইপির ব্যাপারে কথা বলছি, সব থেকে আগে আমি এসআইপির ব্যাপারে কথা বলতে চাই। যারা এসআইপির ব্যাপারে জানে না, তাদেরকে একটা লেম্যান ল্যাঙ্গুয়েজে তুমি এসআইপিকে কেমনভাবে এক্সপ্লেন করবে? না, এখানে একটা বিষয় হচ্ছে যে আজ থেকে 5 বছর আগে হয়তো অনেকে জানতো না যে এসআইপি কিন্তু একটা মোডের নাম, একটা মোড, আমার জমা করার একটা পদ্ধতি। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আছে। তো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেকে হয়তো ওয়াকিবহাল না,
কিন্তু এসআইপি শব্দটা বিগত লাস্ট 2 বছর ধরে কিন্তু খুব পপুলার একটা শব্দ। অনেক মানুষ, সাধারণ মানুষ যারা কিন্তু ইনভেস্টমেন্টের কিছু জানে না, তারা এসে আমাদেরকে এটুকু বলে আমাকে একটা এসআইপি করে দিন। আমরা যখন ইনভেস্টমেন্টের জন্য যাই বা কোনো কল আসে বা নিজের থেকেও অনেক সময় অনেক কাস্টমার আসে, দাদা আমাকে একটা 1000 টাকা এসআইপি করে দিন। মানে এসআইপিটা কোথাও না কোথাও মানুষের মনে মাথায় হিট করছে কিন্তু এই মুহূর্তে, এবং এটা একটা যে এর মধ্যে একটা রেগুলেশন যে চলে এসছে সেটা কিন্তু বুঝতে পারছি আমরা। তুমি যখন তোমার জার্নি শুরু করেছিলে তখন কি তোমাকে কেউ এসআইপির ব্যাপারে শিখিয়েছিল, নাকি মানে তুমি জানতে যে এসআইপি একদিন খুব বড় হবে? আমি যখন জার্নি শুরু করি তখন আমি এসআইপি তো আমি করতাম না, মিউচুয়াল ফান্ডে কাজ করতাম না। আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার থেকে 2006 সালে। এবং যখন আমি কাস্টমারদের কাছে যাচ্ছি বা আস্তে আস্তে আমার কাস্টমার পরিধিটা বড় হচ্ছে, তখন লোকের মধ্যে কিন্তু কিছু সংখ্যক লোক যারা শিক্ষিত বর্গের লোক, তারা কিন্তু এই বিষয়গুলো আগের থেকে তারা কিন্তু জানতো এবং তারা ইনভেস্টমেন্ট তখন থেকে করতো। আমার কাছে কিছু কাস্টমার এমনও আছে যাদের পুরোনো দিনের এসআইপিগুলো আমি যখন দেখি কোটি কোটি টাকা কিন্তু তাদের হয়ে গেছে। তো সেখান থেকে কাস্টমারদের একটা ডিমান্ড ছিল আমার কাছে যে পালু আবি एसआईपी भी हमको चाहिए, हमको आप एसआईपি का काम शुरू करो। তো কোথাও না কোথাও কাস্টমারদের তাগিদে কিন্তু আমাকে এটা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে জয়েন করতে হয়েছিল। এবং আমি আজকের দিনে মনে করি সেটা আমার ডিসিশনটা ভালো ছিল, সঠিক ছিল, যে আমি আজকে অনেক লোককে এই এসআইপি করাতে পেরেছি এবং প্রচুর লোককে ভালো একটা রিটার্ন দিতে পেরেছি। প্রসেনজিৎ, তুমি এখনই রিটার্নের কথা বললে আর এসআইপির ব্যাপারে যেটা বলছিলে, তোমার ফার্স্ট এসআইপি অ্যামাউন্ট কত, আর ওটার দিনে আজকে কি রিটার্ন দিচ্ছে? আমি ফার্স্ট এসআইপি যখন করেছি, যখন আমি মিউচুয়াল ফান্ডে জয়েন করি, 1000 টাকার এসআইপি দিয়ে শুরু করেছিলাম এবং প্রায় 10-12-14 বছরই হবে হয়তো। তার ভ্যালু কিন্তু মোটামুটি কিন্তু নিয়ার অ্যাবাউট 10 লাখের কাছাকাছি হয়ে গেছিলো। এবং সেই টাকাটা আমার কিন্তু ওই বাড়ি করার কাজে লেগেছে, খুব আমাকে হেল্প করেছিল। তো আমার মনে হয় ইনভেস্টমেন্ট করা উচিত। আর যেহেতু মিউচুয়াল ফান্ডের যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে দেখি, আমি সবসময় বলি এই কথাটা, যে রিস্কটা সম্বন্ধে কিন্তু মানুষের ওয়াকিবল থাকা উচিত। যেটা রিস্কি জিনিস আছে বুঝে শুনে করতে হবে এবং নিজেকে মেনে নিতে হবে যে আমি এখানে টাকাটা রাখছি, তারপরে কিন্তু অবশ্যই প্রফিট হয়। প্রফিট সময় দিলে পারে ইনভেস্টমেন্ট করে যদি আমরা একটা পেশেন্স রাখি, তাহলে কিন্তু টাকা বানানো যায় মিউচুয়াল ফান্ডে। প্রসেনজিৎ, আমাদের দেশে ইনকাম স্ল্যাবসের মানুষ অনেক ডিফারেন্ট ইনকাম স্ল্যাবসে আছে। তোমাকে যদি ব্রেকআপ করতে হয়, মানে আমি চাই যে তুমি একটা ইনকাম স্ল্যাব ওয়াইজ ব্রেকআপ করে একটা এস্টিমেটেড ইনভেস্টমেন্ট প্ল্যান যদি দিতে হয়, তুমি কীরকমভাবে দেবে? এখন যদি একটা আমাদের দেশে মাসে 10,000 টাকা কামাই করার লোকও প্রচুর আছে, মাসে 25,000, 50,000, 1 লাখ বা তার অধিক যারা আছে, যারা 1 লাখ টাকা কামাই করে, তাদের কাছে সব কিছুই কভারেজ কিন্তু তাদের থাকে। তারা একটা ফ্যামিলি সিকিউরিটি বলতে পারি আমরা, বা নিজের ফিউচার যে গোল আছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে নিজের প্ল্যানিং নিয়ে, তাদের পেনশন প্ল্যান। এখন যেহেতু পেনশন আমরা কেউ পাই না, আগেকার দিনে সরকারি চাকরি করতো, তারা পেনশন পেতেন, কিন্তু এখন লোকে পেনশন আর পাচ্ছে না। তো সুতরাং সেই ভাবনাটাও তাকে এখনই ভাবতে হবে। কারণ আগে ভাবতো মানুষ যে আমি 60 বছর পরে আমি কী খাবো, তার একটা ব্যবস্থা করতো। এখন তার সাথে সাথে কিন্তু মেডিসিনের একটা কিন্তু হিউজ খরচা, এবং আমরা জানি আগামী দিন আমরা বাঁচবো অনেক দিন, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমরা মেডিসিনের খরচাটা কিন্তু আমাদের বাড়তে থাকবে। তো সেটার জন্য আমার কী প্রোটেকশন নেওয়া উচিত, সেটা এখন লোকে কিন্তু প্ল্যান করা উচিত আমি মনে করি। তোমার ধরে নাও, আজকে যদি ধরে নাও আমি তোমাকে 3টে কেস দিচ্ছি, কেউ মাসে 25,000 কামাচ্ছে, কেউ 50,000 কেউ কামাচ্ছে, কেউ 75 কামাচ্ছে, আর কেউ 1 লাখ কামাচ্ছে। এদের জন্য তুমি কি ইনভেস্টমেন্ট প্ল্যান দেবে? আমি ইনভেস্টমেন্ট যখন বিষয়টা আমি কথা বলছি বা কোনো লোকের কাছে, কোনো কাস্টমার কাছে যখন প্রথম যাই, প্রথমে আমি দেখি তার হেলথ ইন্স্যুরেন্স আছে কি না। কারণ আমি মনে করি স্বাস্থ্যটাই কিন্তু মেন, স্বাস্থ্যই সুখ, একটা বাংলায় কথা আছে। তো স্বাস্থ্য যদি ভালো থাকে, মানুষ কিন্তু অনেক কিছু চ্যালেঞ্জগুলো কিন্তু অতিক্রম করতে পারে। তো প্রথম দেখি আমি হেলথ ইন্স্যুরেন্স তার কাছে আছে কি না, সেই হেলথ ইন্স্যুরেন্সটা দেওয়ার প্রথম চেষ্টা করি। আমি যে কোনো লোক বলি, আগে হেলথ প্রোটেকশন লাগবে, দ্বিতীয়ত ফ্যামিলি প্রোটেকশন লাগবে। সেই ফ্যামিলি প্রোটেকশনটা কোনো টার্ম ইন্স্যুরেন্স দিয়ে হতে পারে, বা অনেকের পছন্দের ট্রেডিশনাল যে প্ল্যানগুলো আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা অন্য আদার্স যে কোম্পানি আছে, সেই প্ল্যানটা নেওয়া উচিত ফ্যামিলি প্রোটেকশনের জন্য। তারপরে যে উদ্বৃত্ত টাকাটা থাকবে, মানে আমি যা ইনকাম করলাম তার মোটামুটি 30% যদি সে ইনভেস্ট করতে পারে, তার বেশি ভালো হয়, কিন্তু সেটা অনেকেই করে না। তো অন্তত পক্ষে 20% কিন্তু একটা লোককে ইনভেস্ট করা উচিত, এবং 20%-এর মধ্যে হেলথ ইন্স্যুরেন্স বাদ দিয়ে এবং লাইফ ইন্স্যুরেন্স বাদ দেওয়ার পর যেই টাকাটা থাকবে, সেটা অবশ্যই তাকে এসআইপিতে ইনভেস্ট করা উচিত। প্রসেনজিৎ, তুমি ইন্স্যুরেন্স, এই প্রোটেকশনের ব্যাপারে তুমি খুব ফোকাস করছো, তো আমি জিজ্ঞেস করতে চাই যে ইন্স্যুরেন্স তো অনেক রকমের হয়, তো একটা মানুষ কীরকমভাবে ডিসাইড করবে কি কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা অপশনাল? মানুষ তার প্রয়োজনের হিসাবে জিনিসগুলো খুঁজে নেয়। যেরকম আমরা জানি লাইফ ইন্স্যুরেন্স আছে, আমরা জানি এসআইপিতে ইনভেস্ট করা যায়, আমরা জানি মোটরের একটা ইন্স্যুরেন্স হয়, বা আদার্স অনেক ধরনের ইন্স্যুরেন্স। কিন্তু কিছু কিছু এমন ইন্স্যুরেন্স আছে যেটা হয়তো মানুষ জানেই না। যেরকম একটা ডাক্তার,
একটা ডাক্তারও কিন্তু সে একটা ইন্স্যুরেন্স নিতে পারে। কীরকম ধরনের? সেটা আপনার লায়াবিলিটিস পলিসি। একটা ডাক্তার ট্রিটমেন্ট করতে গিয়ে কোনো একটা ভুল ট্রিটমেন্ট হয়ে গেল এবং কোনো একটা পেশেন্টের কিছু ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিপূরণটাও কোম্পানি দিতে পারে। এবং কোনো একটা চার্টার অ্যাকাউন্টেন্ট, সে যদি আজকে কোনো একটা বড় কোম্পানিতে অ্যাডভাইস করছে, তার একটা অ্যাডভাইস অনেক সময় ভুল হতে পারে। সেই ভুলের জন্য যদি দেখা যায় যে সেই কোম্পানির প্রচুর টাকার লাইবিলিটিস আসলো, সেই লাইবিলিটিসটা কিন্তু একটা ইন্স্যুরেন্স দিয়ে কভার করা যায়। এরকম ধরনের প্রচুর ধরনের কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু আমাদের আছে। এখনকার দিনে প্রতিটা মানুষ প্রতিটা বিষয়ে ইন্স্যুয়ার্ডও থাকে এবং প্রতিটা জিনিসে ইন্স্যুরেন্স কিন্তু অলরেডি আছে। যেমন মোবাইল কিনতে গেলে একটা ইন্স্যুরেন্স করে দেয়। তো আমরা সাইকেলেরও ইন্স্যুরেন্স হয়, একটা গরু যে পশুপালন করে সেও একটা ইন্স্যুরেন্স করাতে পারে। তো সব ধরনের ইন্স্যুরেন্স কিন্তু আছে মার্কেটে। কিন্তু মানুষেরা ডিসাইড কেমন করে করবে যে মানে কোন আছে, যেমন গাড়ি ইন্স্যুরেন্স হয়ে গেল, হাউস ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, পিপল ডিসাইড কেমন করবে যে কোনটা অপশনাল আর কোনটা ম্যান্ডেটরি তোমার জন্য? ম্যান্ডেটরি তো আমার পকেট বলবে আমি কোনটা ম্যান্ডেটরি। তো এই জন্য আমাদের মতন অ্যাডভাইজার আছি, যারা আমরা একটা প্ল্যানিং করে দিই তার বাজেট অনুসারে তার কতটা কী করা উচিত। খালি আমার কাছে 10,000 টাকা আমার কাছে ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে, সেই পুরো টাকাটা দিয়ে আমি যদি একটা হেলথ ইন্স্যুরেন্স কিনি তাহলেও হবে না, পুরো টাকা দিয়ে যদি এলআইসি করে নিই তাহলেও হবে না, পুরো টাকা যদি এসআইপিতে দিয়ে দিই তাহলেও হবে না। তাহলে আমাকে ওর মধ্যে ম্যানেজ করতে হবে যে কত পার্সেন্টেজ টাকা আমি কোথায় ইনভেস্ট করব, এবং তাতে করে আমার যে পরিবার আছে আমার পরিবার সুরক্ষিত থাকবে। প্রসেনজিৎ, আমরা না এটা দেখেছি একটা জিনিস, যে ধরে নাও এরকম অনেক মানুষ আছে যে কোটেশন অনেক নিয়ে নেবে, ইন্স্যুরেন্স কোটেশন, এখান তোমার থেকে নিচে, এর থেকে নিচে, যে সব থেকে কম কোনটা পাবে, তারপরে হুট করে পজ হয়ে গেল আর ডিলে করতে থাকছে। অপোজিট সাইডে আমরা দেখি যাদের কাছে কোটেশন নিয়েছে এজেন্টরা, তারা সবসময় প্রেশারাইজ করে যে এখনই করো, এখনই করো, বেশি ডিলে করো না, এখনই পারলে এখনই করিয়ে দেয়। তো এটা কি জাস্ট টু জাস্ট টু গেট আ কমিশন তাড়াতাড়ি, নাকি এটার উপরে আরও অনেক বেটার ডেপথ আছে যে তারা এত ফোর্স কেন করে কি তখনই তোমাকে ইন্স্যুরেন্স করতে হয়? এটা তো বাস্তব যে আমরা যারা এই সেগমেন্টে কাজ করছি, একটা পলিসি হোক বা একটা ইনভেস্টমেন্ট করলে আমাদের 2 পয়সা রোজগার হয়, এটা একদম সত্যি কথা। কিন্তু তার সাথে সাথে যারা এই জবের সাথে যুক্ত আছে তারা কিন্তু একটা নোবেল জবের সাথে যুক্ত আছে। যেরকম আমি বলি, একটা মানুষ, একটা লোকের বাড়িতে আমার 4-5টা পলিসি আছে। তো হঠাৎ করে লোকটার একটা অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেল, তার আত্মীয়-স্বজন সবাই এলো এবং সান্ত্বনা দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সেই মহিলাটা তার বাচ্চাগুলো একা থাকলো কিন্তু, এবং সেই সময় তাদের দরকার কিন্তু শুধুমাত্র ফিনান্সিয়াল সাপোর্ট। যারা ওই যে স্ট্যান্ডার্ডের লাইফটা তারা এতদিন জীবনযাপন করছিল, ওই স্ট্যান্ডার্ডটা ধরে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা। এবং সেই টাকাটার জন্য কী করলো, এই এলআইসি এজেন্টটা কিন্তু আসলো। এলআইসি এজেন্ট এসে তার যত রকম ঝামেলা মিটিয়ে সেই টাকাটার চেকটা যখন সেই ভদ্রমহিলা হাতে দিল, তখন সেই এজেন্টটাও কিন্তু একটা প্রাউড ফিল করে, অ্যাডভাইজার, যে আমি একটা দুস্থ বলবো না, ঠিক একটা প্রয়োজন, যার যে মহিলাটা, যার স্বামী থাকলো না, ইমোশনালি তো যে লসটা আছে সেটা কেউ পূরণ করতে পারবে না, কিন্তু ফিনান্সিয়াল যতটা সাপোর্ট করা যায় সেই চেকটা যখন দেবে তার মধ্যে কিন্তু একটা প্রাউড ফিল হবে। তাই মনে করি, এবং আপনি দেখবেন যে কোনো বিষয়ে একটা হেল্পের জন্য একটা এলআইসি এজেন্টকে আপনি ডেকে দেখবেন রাত্রি 2টার সময় সে কিন্তু চলে আসবে। এরা যারা কাজ করে এই লাইনে করতে করতে তাদের মেন্টালিটিটা কিন্তু একটা চেঞ্জ হয়ে যায়। আমার কাছেও এরকম, আমি কোনো দিন কিন্তু রাত্রে ফোন বন্ধ করি না। আমার কাছে 2টার সময় ফোন আসে, 4টার সময় ফোন আসে, কারো ব্লাড লাগবে, কারো দাদা হসপিটালে ভর্তি হবে, একটু বলে দিন। তো এই বিষয়গুলো আমি করতে থাকি। তো এইটা একটা নেচারে পরিণত হয়ে গেছে আমার। এখন আমার কাছে মনে হয় না যে আমি ডিস্টার্ব হচ্ছে, আমার একটা হ্যাবিট হয়ে গেছে এটা। তোমার কি খারাপ লাগে যখন মানুষেরা বলে যে আরে আর ফোন আসছে আবার এজেন্টের, তো সারাদিন ইন্স্যুরেন্সের পিছনে, মানে এটা আমরা শুনে থাকি। একদম। শুনতে যারা শোনে তাদের নিশ্চয়ই এটা খুব খারাপও লাগে শুনতে। বাট তুমি যেটা বললে যে এই যে এক্সাম্পলটা দিলে যে যখন কেউ মারা যায় লাস্টে এসে কোনো এলআইসি এজেন্ট বা এটাই, তো এটা শুধু সে তার কমিশনের জন্য করছে না, তার মানে সে তার একটা নোবেল ওয়ার্ক, যেটা তুমি বলে নোবেল ওয়ার্কও করছে। আর এটার অনেক ডেপথ আছে, কারণ যেটা আমরা সবাই জানি যে প্রবলেম কোনো সময় বলে আসে না। আজকে যদি আমাকে আমার এজেন্ট ফোর্সফুলি যাই হোক আমাকে যদি একটা মেডিকেল ইন্স্যুরেন্স করায়, যদি আমার তার 1 মাস 2 মাস পরে যদি আমার ওটা দরকার পড়ে, আমি মনে হয় সব থেকে আগে যাবো আমার এজেন্টের কাছে কি থ্যাংক ইউ ফর মেকিং মি ডু দিস। তো এরকম তোমার কাছে কোনো এক্সপিরিয়েন্স আছে বা তোমার কাছে কোনো কেস স্টাডি আছে যে সে প্রথমে কোনো ইন্স্যুরেন্স वगैरह বিলিভ করতো না, কিছু করতো না, বা সে তোমার কাছে ফিরে এসছে আর বলেছে দ্যাট থ্যাংক ইউ এই পলিসিটা করানোর জন্য, আমার লাইফও বাঁচিয়েছে আর আমার ওয়ালেটও বাঁচিয়েছে? না, এই কথাটার পরিপ্রেক্ষিতে আমার একটা গল্প ছোট মনে পড়ে গেল, এবং এই গল্পটা আমি কোনো সময় যদি কোনো মোটিভেশনাল স্পিচ দিই আমি কোথাও, তো সেখানে আমি গল্পটা অবশ্যই বলি এজেন্টদের উদ্দেশ্য। যে একটা খুব প্রখর রোদের দিন দুপুরবেলা, তার মায়ের বাচ্চা সে জেদ করছে বাইরে যাবে, খেলতে যাবে, এবং সে মা বারবার বলছে এত রোদের মধ্যে কেউ বাইরে আছে, তুই যে বাইরে খেলতে যাবি, এই ফাঁকা পড়া রোদ, তুই বাইরে যাস না, তুই বাড়িতেই থাক, বিকেলে যাস তুই। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা, সে যাবেই।
তো মা বললো, তুই এই জানালার সামনে দাঁড়িয়ে দেখ, কোনো একটা মানুষকে দেখতে পাচ্ছিস তুই রাস্তা দিয়ে? যদি দেখতে পারিস তা আমাকে বলিস। কেউ রাস্তা বেরোয়নি কিন্তু, এবং ছেলেটা কিন্তু চাতক পাখির মধ্যে সে রাস্তার দিকে তাকিয়ে আছে, এবং কিছুক্ষণ বাদে একটা সাইকেল নিয়ে একটা লোক ব্যাগ কাঁধে করে যাচ্ছে। তো সে তার মাকে বললো, মা 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 ওই যে দেখো একটা লোক যাচ্ছে। তো তার মাটা বললো, দূর বোকা, ওটা মানুষ নাকি, ওটা তো এলআইসি এজেন্ট। তো এই যে স্টোরিটা, এই প্রফেশনটা এমন একটা প্রফেশন যেখানে সবাই, অনেক মানুষ কিন্তু নিজের ভাগ্য ট্রাই করতে আসে কিন্তু পারে না। খুব টাফ একটা লাইন। শুরুতে 3 থেকে 5 বছর এত তাদেরকে তাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়। এবং তুমি যে কথা বললে, মানে মানুষের একটা, মানে কি বলবো, মানে একটা ঠিকই কথা যে ফোনটা তোলে না, হয়তো বাড়িতে আছে না করে দেয়, এই জিনিসগুলো কিন্তু শুরুতে কিন্তু হয়। এবং যেই সমস্ত অ্যাডভাইজাররা এই পিরিয়ডটাকে কাটাতে পারে, তারা কিন্তু একসময় কিন্তু বড় অ্যাডভাইজার হয়ে যায়। এবং একটা সময় এমনও আসে যে লোকে যেচে আপনার কাছে পলিসি করতে আসে, এবং আপনাকে 10টা রেফারেন্স আসবে যে অমুক লোকের থেকে এই পলিসিটা করেন, তার সার্ভিসটা খুব ভালো আছে। তো এই দিনও আমরা দেখেছি, আবার ওই দিনও দেখেছি। তো সুতরাং যে কোনো একটা বিজনেস বলি, যাই করি আমরা, একটা কেরিয়ার শুরু করতে গেলে শুরুতে তো একটা হার্ডেলস আসবেই না। তো সেটাকে আমরা এখন ওটা হজম করে নিয়েছি, এবং আমরা অনেক আগে বেড়ে গেছি। আমরা ওইভাবে ভাবি না, আমরা ভাবি মানুষের একটা উপকার করে আসলাম, আমরা এইভাবে ভাবি। এরকম ভাবো তো, এরকম কোনো, যেটা তোমাকে জিজ্ঞেস করছি যে এরকম কোনো স্টোরি আছে যে যে ক্লায়েন্ট বা কাস্টমার এসছে তোমার কাছে যে বলার জন্য যে থ্যাংক ইউ? অবভিয়াসলি আমার খুব বেশি, আমার ভগবানের একটা অসীম কৃপা আছে, আমার ডেথ ক্লেম খুব কম হয়েছে। কিন্তু যে কটা হয়েছে সেখান থেকে তারা খুশি হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে ওখান থেকে আমাকে ফার্দার পলিসিও তারা দিয়েছে, কিন্তু তারা ইনভেস্ট করেছে, এবং তারা এখন প্রচুর বিশ্বাস করে আমাকে। এমনও আছে যে কোনো এজেন্ট হয়তো পলিসি করেছে, তার সার্ভিস সে করতো না, এবং আমি হয়তো এলআইসি অফিস থেকে একটা চেক নিয়ে গিয়ে মানি ব্যাগে তার বাড়িতে দিয়ে এসেছি, এবং তাকে রিকোয়েস্ট করেছে একটা পলিসি করুন। সেই লোকটা আমাকে বলেছে যে এরকম তো প্রতিবারই একটা করে চেক নিয়ে আসে, আমি একটা করে পলিসি করি, তারপরে সার্ভিসে পাওয়া যায় না। তো আমি বললাম, তো না হয় আরও একবার এরকম হবে, তা একটা আমার কাছে করে দেখুন। তো সেই পলিসি করার পরে সেই দিন আজকের দিন সেই লোকটা আজকের আমার সবথেকে বড় ইনভেস্টার। তো আমি ভাবতেও পারি না সেই লোকটা আমার দাদার মতন আমাকে খুব স্নেহ করে, ভালোবাসেন, এবং আমরা একটা ফ্যামিলি মেম্বারের মতন। আজকে যেটা ওনার বাড়িতে কোনো উৎসব হবে, যে ছোটো থেকে ছোটো অনুষ্ঠান, আমি ইনভাইট থাকি, এবং আমার বাড়িতে কোনো অনুষ্ঠানে উনি কিন্তু আসেন। তো একটা আমার কাস্টমারদের সাথে, বেশিরভাগের সাথে কিন্তু আমার সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে। শুধু আমি ক্লায়েন্ট হিসেবে তাদেরকে ট্রিট করি না, একটা ফ্যামিলি হয়ে গেছে, একটা ফ্যামিলি, এবং তারাও আমাকে ফ্যামিলি মেম্বার মনে করে, আমিও মনে করি। রাতে দুপুরে যখনই আপদ বিপদ, আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানে এই জার্নিতে তুমি তাহলে শুধু কাস্টমার আর ক্লায়েন্ট পাওনি, অনেক ফ্যামিলি মেম্বারসও তাহলে তোমার সাথে অবভিয়াসলি যুক্ত আজকে হয়েছে। মার্কেটে যেটুকু পরিচিতি আছে, আমি প্রসেনজিৎ পাল থেকে পিপি যেটা হলাম, তো এটা অবশ্যই আমার কাস্টমারদের একটা অবদান। কাস্টমার আমাকে ওই জায়গাটা দিয়েছে, আমাকে কাজ দিয়েছে, আমাকে সম্মান দিয়েছে, আমাকে মার্কেটে একটা প্রতিষ্ঠা দিয়েছে। আমার যা কিছু পাও না, আমার সব ওই ক্লায়েন্ট কাম যে আমার রিলেটিভ যারা আছে তাদের জন্যই আজকে আমি এখানে পৌঁছাতে পেরেছি, তাহলে আমি কোথাও পৌঁছাতে পারতাম না। এবং আরও একটা ফ্যামিলি আছে যার কথা অবশ্যই বলতে হবে, যেখানে আমি হাতে করে দিয়েছি, যাতে শিখেছি। সেই নন্দকিশোর আগরওয়ালজি আছেন, তার ছেলে যোগেশ আগরওয়ালজি আছেন, এবং তারা যেইভাবে আমাকে সাপোর্ট করেছে, নিজের ভাইয়ের মতন, নিজের ছেলের মতন, সত্যি আমি ভাগ্যবান যে আমি ওরকম একটা ফ্যামিলি পেয়েছিলাম আমি। প্রসেনজিৎ, আমাকে আরেকটা কথা বলো, সেটা হলো লাইফ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, এইগুলোর ডিফারেন্স কি? টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে একটা পিওর ইন্স্যুরেন্স, যেখানে আমি একটা প্রতি বছর হোক বা হাফ ইয়ারলি মোডে হোক একটা টাকা পেমেন্ট করব। একটা আমার লাইফের উপরে 10 লক্ষ হোক বা 1 কোটি টাকা হোক, একটা ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। সেটা হয়তো আমার বয়স যখন 60 পর্যন্ত, সে পর্যন্ত হতে পারে, 80 পর্যন্ত হতে পারে, কোনো কোনো কোম্পানিতে হয়তো 85 পর্যন্ত আছে। তো আমি ওই টাইম পর্যন্ত ওই টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে, এবং তার মাঝখানে যদি কোনো একটা মিসহ্যাপেন হয়ে যায় কোনো টাইপের, সেটা অ্যাক্সিডেন্টাল হোক বা নর্মাল হোক, তাহলে ওই যে কভারেজটা আমার নেওয়া আছে সেটা আমার ফ্যামিলি অ্যাজ এ নমিনি পাবে। এটা হচ্ছে পিওর, তার মধ্যে কিন্তু কোনো ম্যাচুরিটি হয় না, এবং তার মধ্যে রিটার্ন হয় না। এবং ট্রেডিশনাল প্ল্যান কী হবো, আমার একটা কভারেজ তো থাকবেই, অ্যাক্সিডেন্টাল কভারেজ থাকবে, সাথে একটা টার্ম পুরো হয়ে যাওয়ার পরে আমি একটা ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবো, সেটা মানি ব্যাগ মোডে হোক বা এককালীন হোক। এটা কোন ইন্স্যুরেন্স যেটা তুমি এখন বলছো? এটা ট্রেডিশনাল প্ল্যান, ট্রেডিশনাল প্ল্যান, ওকে ওকে। এটা অনেক পপুলার প্ল্যান, অনেক দিন ধরে চলছে, এখনও চলছে। কিন্তু এখনকার দিনে বর্তমান যুগে যারা ইয়াং জেনারেশন, তারা টার্ম ইন্স্যুরেন্সটাকে বেশি পছন্দ করে। তো তাদের একটা কনসেপ্ট, এটা ওরা পছন্দ করে। কিন্তু ট্রেডিশনাল প্ল্যানও ভালো, যদি কোনো দিন অন্যদিন বসবো তাহলে ওটারও যুক্তি কী আছে, কারণ প্রতিটা জিনিস তো 1-2 লাইনে বলা যাবে না। তো এটার অনেক ব্যাখ্যা আছে, তার অনেক ক্যালকুলেশনস আছে, বা প্রতিটা জিনিস প্রতিটা লোকের জন্য ফিটেস্টও না। একটা ভালো পলিসি এসছে মানে যে আমি কিনতে পারবো তা না, আমার কি আদৌ সেই পলিসিটার প্রয়োজন আছে সেটা দেখতে হবে, আমার কতটা ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে সেটা পরিমাপ কে করবে, সেটার জন্য আমরা অবশ্যই এর উপরে কাজ করি, আমরা ট্রেনিং নিই, এবং আমরা কাস্টমারদের সেইভাবে গাইড করার চেষ্টা করি। তো লাইফ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স কি একই?
লাইফ ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স একই, দুটোই লাইফের উপরই হয়। আর মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে রিলেটেড টু হসপিটালাইজেশন। মেডিকেলের মধ্যে তিনটা জিনিস আছে ওখানে, একটা যেরকম মেডিক্লেম যেটা হয় না, মেডিক্লেম বলে কিছু হয় না অ্যাকচুয়ালি। মেডিক্লেম হচ্ছে একটা পলিসির নাম, একটা প্রোডাক্টের নাম। মানুষের মধ্যে যেরকম আমরা কোলগেটটাকে আমরা টুথপেস্ট হিসেবে ব্যবহার করি, ওরকম একটা নাম চলছে। অ্যাকচুয়ালি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি যে আছে, তাদের কোম্পানি প্রথম এই হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে আসছে মার্কেটে, এবং প্রথম যে প্রোডাক্টটা ছিল তার নাম ছিল মেডিক্লেম। তার জন্য এত পপুলার হয়েছে যে ওই নামটাতে মেডিক্লেম এখন লোকে বলে আমাকে একটা মেডিক্লেম করিয়ে দিন। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটাকে বলে হেলথ ইন্স্যুরেন্স। একটা আরও আছে সেটা বলে বেনিফিট পলিসি। বেনিফিট পলিসি আবার একটা অন্য সেগমেন্টের। ওটার মধ্যে আমি হসপিটালে ভর্তি হলাম, আমার 2 লক্ষ খরচা হলো না 3 লক্ষ খরচা হলো, কোম্পানি আমাকে হেলথ ইন্স্যুরেন্স থেকে পেমেন্ট করবে। কিন্তু বেনিফিট পলিসিতে কী হবে, আমার ওই রোগের জন্য একটা অ্যামাউন্ট ডিসাইড করা থাকবে। তাতে আমার যদি আমার হয়তো বলে দিল যে আমি ক্যাটারাকের জন্য আমি 10,000 টাকা দেবো, আমার যদি 50,000 টাকা খরচা হয় তাহলেও আমি 10,000 টাকা পাবো। তো ওটা কি প্রিমিয়াম কম বেনিফিট পলিসিতে? বেনিফিট পলিসির মধ্যে আবার ওটা বিভিন্নভাবে ডিজাইন করা আছে, কারো আছে কিছু রিটার্নও দেবো। তো ওটা আমরা আলোচনা করছি না, কারণ যেহেতু আমাদের মেন ফোকাস হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আমি একটা লোকের শরীরকে তার প্রোটেক্ট করার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স থেকে মনে পড়লো প্রসেনজিৎ, এরকম কোনো তোমার ক্লায়েন্ট বা কাস্টমার আছে যে তারা করেছিল না আর বিপদ এসেছে, আর তারা রিগ্রেট করেছে যে কেন তাদের কাছে হেলথ ইন্স্যুরেন্স নেই? এরকম কোনো কেসেস আছে? এরকম বহু কেস আছে। মানে এমনও আছে যে পলিসি চলছে, 4-5 বছর পলিসি চলছে, লোকটা সুস্থ সবল আছে, তার হঠাৎ মনে হলো যে টাকাটা তো আমার জলে যাচ্ছে, এই পলিসিটা না করে এটা বেকার আছে, তো হঠাৎ করে বন্ধ করে দিল, এবং সেই বছর একটা বড় ক্লেম এসছে এবং তাকে কিন্তু প্রচুর টাকা ঘর থেকে পেমেন্ট করতে হয়েছে। এবং এইটা একটা পার্ট চলে গেল যে এরকম আছে। তো অনেক লোককে আমরা হেলথ ইন্স্যুরেন্সের জন্য হয়তো বলছি নিচ্ছে না, পলিসি করছে না, এবং তারপরে দেখা গেলো যে হঠাৎ করে তার একটা ক্লেম চলে আসলো, এবং তখন কিন্তু আমার কাছে পলিসি করতে আসে, পলিসি করিয়ে দাও। কিন্তু আমরা জানি যে একটা সুস্থ সবল লোকের কিন্তু একটা পলিসি করা উচিত। একটা অসুস্থ লোককে যদি মিথ্যা কথা বলে কোম্পানির সাথে পলিসি করি, সেটা যেরকম কোম্পানির সাথে ইনজাস্টিস করা হবে, এবং সেটা আমি যে জবটা করি তার সাথেও কিন্তু একটা ইনজাস্টিস করা হচ্ছে। আমি ওই কাজটা কোনোদিন করি না। আমি চাই যে একটা সুস্থ মানুষ যখন সুস্থ আছে তখনই পলিসিটা নিই, কারণ প্রতিটা কোম্পানি চায় তার ক্লায়েন্টগুলো সুস্থ থাকুক, এবং কোনো রোগ যদি থাকে তাহলে রোগটা সেটা ডিক্লেয়ার করেও পলিসি হয়। সে তার জন্য বিভিন্ন আজকাল যেরকম সুগার আর বিপি, এই দুটো রোগ কিন্তু ঘরে ঘরে আছে, তো তাহলে কি তারা পলিসি করবে না? তাদের জন্য কোম্পানি কিন্তু পলিসি ডিজাইন করেছে। বিভিন্ন ধরনের পলিসি আছে, ক্যান্সারের উপরে পলিসি আছে, ডেঙ্গুর উপরে পলিসি আছে, আমরা ঘুরতে যাই তার পলিসি আছে, আমি দেশে থাকছি বিদেশে ট্রিটমেন্ট করতে হবো তার পলিসি আছে। এখন যত দিন যাচ্ছে পলিসির মধ্যে নতুন নতুন ডিজাইন আসছে। আগে ওপিডি থাকতো না, এখন ওপিডি ট্রিটমেন্ট এখন পলিসি চলে এসছে। এবং ডে কেয়ার, যেরকম গলব্লাডার স্টোন আজ থেকে 25 বছর আগে যখন অপারেশন হতো 10 দিন ভর্তি থাকতে হতো, সেটা কমতে 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 এখন আউটসাইড মানে চেন্নাইতে যাবেন, এখানেও প্রচুর জায়গা আছে, সকালে গেলে বিকালে ছুটি দিয়ে দিচ্ছে। তাহলে 24 ঘন্টা সেই থাম রুল যেটা আছে যে 24 ঘন্টা ভর্তি থাকতে হবে তারপরে ক্লেম এলিজেবল হবে, তো সেক্ষেত্রে ওটা কিন্তু ডে কেয়ার ট্রিটমেন্টে কিন্তু এখন কোম্পানি নিয়ে নিচ্ছে। তো এই ধরনের প্রচুর জিনিস আসছে, এবং আগামী দিনে প্রচুর আরও এমন জিনিস আসবে যেটা আমরা ভাবতে পারছি না এখন। মানে এরকম তাহলে কেসেস আছে যে যারা রিগ্রেট করেছে তারপর পরে আবার ইন্স্যুরেন্স তোমার কাছে আবার করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে এটার কতটা ইম্পর্টেন্স হেলথ ইন্স্যুরেন্স। এর মধ্যে একটা জিনিস আরও আছে যে মানুষ কি আছে না, অনেক সময় সস্তার জিনিসও খুঁজতে যায়। তো সব সস্তার জিনিস ভালো হবে তা না, আবার সব দামি জিনিসও ভালো হবে সেটাও না। তো এমনও হয়েছে যে পলিসি সে হয়তো কেউ হয়তো একজন তাকে বোঝালো, সে পলিসিটা পোর্টিং সিস্টেম এখানে আছে, পোর্ট করে পলিসিটা অন্যখানে নিয়ে গেল অন্য কোম্পানিতে, এবং সেখানে গিয়ে সে হয়তো সার্ভিস পেলো না, তখন কিন্তু 2 বছর পর আবার ঘুরে এসছে আমার কাছে। এমন অনেকরকম ভুড়ি এক্সাম্পল আছে, দিতে পারি আমি। কিন্তু আমি এত কিছু বলার থেকে এটাই মনে করি প্রতিটা মানুষকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা ফার্স্ট প্রায়োরিটিতে করা উচিত। সে ছোটো হোক বড় হোক, একটা সাপোর্ট। হঠাৎ করে অনেক বাড়ি এমন আছে যে একটা হঠাৎ করে ক্যান্সার হয়ে গেল, এবং আমরা জানি যে কত সেটা বিভৎস ব্যাপার। মানুষ তো মানসিক দিক দিয়ে তো একটা বিষণ্ণতায় চলেই যায়, তার সাথে সাথে যখন খরচাটা শুরু হয় তখন কিন্তু বাড়ি ঘর সব বেচতে হয়, তখন মানে পরিবারটাও শেষ হয়ে যায়, লোকটাকে বাঁচানো যায় না, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো সেখানে একটা ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে কিন্তু অনেকটা সাপোর্ট পাওয়া যায় এখন থেকে। মানে তুমি বলতে চাইছো ইট ইজ নট জাস্ট অ্যান এক্সপেন্স, এটা একটা সেফটি নেট। একদম না, এভরি ইন্ডিভিজুয়াল একদম সেফটি, এটা ফার্স্ট সেফটি, এটা মানে সুরক্ষা কবচ এটা থাকা উচিত। এবং তারপরে তার যেটা বলেছিলাম আমি যে আগে ইন্স্যুরেন্স একটা ফ্যামিলি প্রোটেকশন, যেরকম আমি এখন একটা বিষয় বলে দিই, এসআইপি অবশ্যই রিটার্ন বেশি দিচ্ছে হয়তো, কিন্তু এসআইপিতে রিটার্ন পাওয়ার জন্য আমাকে ওই টাইমটা বেঁচে থাকতে হবে, এবং ওই টাইমটা পর্যন্ত আমাকে ইনভেস্ট করে যেতে হবে, তাহলে গিয়ে আমি টাকাটা বানাতে পারবো। কিন্তু তার মাঝখানে যদি কোনো একটা সমস্যা চলে আসে, তখন কিন্তু সেই লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু প্রোটেক্ট করবে সেই ফ্যামিলিকে। ওই 15 একটা বাচ্চা হয়তো সে ক্লাস 1-এ পড়ে, সেই লাইফস্টাইলটা, সে ওই যেই স্কুলে পড়ছে তার খরচা,
ওই খরচাটা মেনটেন করার জন্য কিন্তু সেই 10-15 বছর সাপোর্টের জন্য লাইফ ইন্স্যুরেন্স খুব বেশি কার্যকর হয় এবং মানুষের ওটাও একটা নেওয়া উচিত। তাই আমি বলে বাজেট করে সব কিছুই করা উচিত, যার যেরকম স্ট্যাটাস সেই হিসাবে তাকে কিন্তু নেওয়া উচিত। এবং প্রতিটা মানুষ যদি এইভাবে সঠিক পথে চলতে থাকে, আগামী দিন যে মানুষটা আজকে 10,000 টাকা ইনকাম করছে কালকে সে 20,000 করবে। কারণ ইনভেস্টমেন্টটাও একটা সময় একটা আপনার কিন্তু একটা শক্তি হয়ে যাবে, একটা তখন একটা প্রপার্টি হয়ে যাবে, এটা প্রপার্টি না এক টাইপের। রাইট, অ্যাবসলিউটলি। যেরকম আমরা বলি অনেক করে, আপনার একটা স্থাবর যে সম্পত্তি আছে, দুটো ছেলে, একটাকে সেটা দিবেন, এবং এই যে আপনি ইনভেস্টমেন্ট করছেন এটার থেকে যে রিটার্নটা আসবে সেটা আর একটা ছেলে কিন্তু ইকুয়াল একটা প্রপার্টি তৈরি হয়ে যায়। ঠিক। প্রসেনজিৎ, তুমি এখনই বললে বাজেট, তো তোমার জন্য কি ইম্পর্টেন্ট? বাজেটিং ইজ ইম্পর্টেন্ট, সেভিং ইজ ইম্পর্টেন্ট, নাকি কারোকে একটা ডিসাইড করতে হবে দ্যাট আই নিড আ প্ল্যান টু ডু সামথিং? কোনটা বেশি ইম্পর্টেন্ট? না, প্রথমে তো অবশ্যই ইন্স্যুরেন্স করবে, কিন্তু তার জন্য বাজেট সবার প্রথমে। আমার বাজেটটা কত, আমি কত আর্ন করছি এবং কত তার মধ্যে থেকে আমি সেভিংস করতে পারবো, তার উপরেই ডিপেন্ড করবে যে আমি কোন কোন প্ল্যানের উপরে যাব। প্রচুর ধরনের প্ল্যান আছে, সব আমি আমার পলিসি করতে চাই, বউয়ের পলিসি করতে চাই, আমার ছেলে করতে চাই, মেয়ের করতে চাই, গাড়ি করতে চাই, বাড়ি করতে চাই, এবং সব কিছু আমি যদি ইন্স্যুরেন্স করতে চাই আমার প্রচুর টাকা লাগবে। তো আমার কাছে প্রায়োরিটি কোনটা, তো সেটা বলবে আমার বাজেট। আমি কত টাকা এই খাতে খরচা করতে পারবো সেটাকে আমাকে ডিসাইড করতে হবে। তারপরে একটা ভালো অ্যাডভাইজার, যে ভালো অ্যাডভাইজার হবে সে অবশ্যই এই তিনটা জিনিসকে, প্যারামিটারকে মাথায় রেখে সে তার পলিসিগুলো করবে, তার ইনভেস্টমেন্ট করাবে, তাহলে সেই লোকটার সঠিক গোল, স্বপ্নটা পূরণ হওয়ার কিন্তু অনেক কাছাকাছি সে চলে যাবে। তুমি যখন তোমার ফাইন্যান্সিয়াল জার্নি শুরু করেছিলে তখন কি খুব ডিফিকাল্ট ছিল এই পুরো জিনিসটা সবাইকে এক্সপ্লেন করার জন্য? তখন এতটা ছিল না বিষয়টা। তখন কি হতো না, একটা পলিসি ভালো এসছে, চলো কিনে নিলাম, আমিও কিনলাম, রামও কিনলো, শ্যামও কিনলো, সবাই কিনলো। তো এখন বিষয়টা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখনকার দিনে বাচ্চারা অনেক বেশি ফাস্ট, তারা অনেক কিছু বোঝে। আমরা কিছু বললে যে সেটা মেনে নেবে তা না, তারা সেটাকে স্টাডি করে অনেক সময় তাদের থেকে অনেক কিছু আমরা শিখতে পাই। শেখার তো কোনো শেষ নেই না। আমি এত বড় একটা ইন্ডাস্ট্রি, ভাস্ট একটা ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্সের, এবং তারপরে আমি একজন এমন লোক যে আমি প্রতিটা সেগমেন্টে কাজ করি। ভারতবর্ষের যত ধরনের ইন্স্যুরেন্স আমি সব কিছু কিন্তু কাজ করি, তার সাথে মিউচুয়াল ফান্ডসে কাজ করি। তো আমার অনেক বড় একটা সেগমেন্টে কাজ করি, এত কিছু জানা, ডে বাই ডে এত চেঞ্জ আসছে যে সব কিছু কিন্তু হয় না। তো অনেক সময় কাস্টমাররাও অনেক কিছু আমাদের শিখে দেয়, পালবু ये ऐसा है, इसका क्या होना चाहिए, ये हमने देखा, একবার স্টাডি করলো। তো তখন আমরা আবার স্টাডি করে নিই জিনিসটাকে, তো তাতে নিজেও উপকৃত হয় এবং তার ফলটা আমার ক্লায়েন্টরাও পায়। এটা তুমি ঠিকই বলেছো। আই গেস আমরা এখন উই আর মাচ মোর ফাইন্যান্সিয়ালি কনসিয়াস হয়ে গেছি। আমরা এখন এই জিনিসটা বুঝেছি আই গেস আফটার কোভিড স্পেশালি, যে টাকাই টাকাকে বানায়। আই গেস তুমি এটাকে এগ্রি করো, পয়সা পয়সাকে বানাতা হ্যাঁ? অবশ্যই পয়সাকে বানাবে, কারণ ওকে আমি যে কোনো জিনিস করতে গেলে কিন্তু টাকার শক্তিটাই কিন্তু মেন শক্তি। যে কোনো আজকের দিনে একটা ব্যবসা করতে গেলে, ব্যবসা আর সেই এখন 2-4 টাকাটা ব্যবসা রয়ে যায়নি, ব্যবসা একটা বড়ো সেগমেন্টে, তো সেখানে টাকা দরকার। ছোটো করতে গেলেও তো টাকা দরকার আছে না, তো টাকা ছাড়া কিছুই হবে না। বুদ্ধিটা একটা জিনিস আছে, বুদ্ধি তো লাগবেই, তার সাথে মেহনত লাগবে, তার সাথে টাকাটাও প্রয়োজন আছে। তিনটা পরিপূরক একে অপরের সাথে, তখনই কিন্তু একটা সাকসেসফুল বিজনেসে এগোতে পারবে। তারপরেও বলা যায় না যে সে সাকসেস হবে, তখন লাখটা একটা ব্যাপার আছে সেখানে। তোমার এরকম কোনো জার্নিতে হয়েছে যে তুমি একটা খুব বড় মিস্টেক করেছো ইন রিলেটেড টু ফাইন্যান্স, যেটাতে তুমি রিগ্রেট করো যে এটা করা উচিত ছিল না? হ্যাঁ, এরকম একটা ঘটনা ছিল আমার। এই যে একটু আগে যে বলছিলাম চিট ফান্ড কোম্পানি, ওখানে একটা অব্লিগেশন, একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছিলো। এবং তারপরে আমি যখন এটা নিয়ে স্টাডি করলাম তখন আমি দেখলাম যে ইনভেস্টমেন্ট মানুষ যে করবে, মানুষের কী কী জিনিস খেয়াল রাখতে হবে। কারণ কোম্পানি প্রচুর আছে, লোক প্রচুর আছে, নিজের লোক অনেক সময় এসে অনেক কিছু অফার করে, তখন না করা যায় না। তো মাথায় এটা রাখতে হবে, যদি কোনো ব্যাঙ্কিং সেক্টরে কেউ যাবে তাহলে দেখতে হবে সেই ব্যাঙ্কগুলো আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন মানছে কিনা, গাইডলাইনে চলছে কিনা, বা তার সাথে টাই আপ আছে কিনা, তাহলে সেই ব্যাঙ্কেই টাকা রাখা উচিত। তাছাড়া কোনো ব্যাঙ্কে টাকা রাখা উচিত না। সে একইভাবে ইন্স্যুরেন্স সেক্টরে যখন আসবে মানুষ, দেখতে হবে সে আইআরডিএর আন্ডারে আছে কিনা, আইআরডিএর রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করছে কিনা। যদি করে তাহলে সেই কোম্পানিতে রাখা উচিত। এবং তার সাথে মিউচুয়াল ফান্ড যখন করবে তখন সেবির আন্ডারে আছে কিনা। কারণ এই যে তিনটা আমি গভর্নমেন্টের উইংসের কথা বললাম, এখানে যদি কোনো কোম্পানি যদি কাউকে লসও করে যায়, আমরা অনেক সময় দেখি অনেক ব্যাঙ্ক কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, তো মনে হচ্ছে ব্যাঙ্কটা উঠে যাবে, কিন্তু তারপরেই আমরা দেখতে পাই যে অন্য কোনো ব্যাঙ্কের সাথে ম্যার্জ হয়ে যায়। তো গভর্নমেন্ট ওই দায়িত্বটা নেয় যাতে আমানতকারী কোনোভাবে তার লস না হয় বা আমানতকারী ক্ষতি না হয়, তার জন্য গভর্নমেন্ট কিন্তু দায়িত্বটা নেয়, অন্য কোনো ব্যাঙ্কের সাথে ম্যার্জ করে দেয়। সে একইভাবে কোনো ইন্স্যুরেন্স সেগমেন্টও যদি কোনো কোম্পানি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে সেটা আইআরডিএর দায়িত্ব থাকবে যে অন্য কোনো কোম্পানির সাথে ম্যার্জ হয়ে যায়। এবং আমরা দেখতে পারি প্রচুর কোম্পানি কিন্তু এভাবে বিক্রি হয়, অন্য কোম্পানি কিনে নিচ্ছে বা এরকম একটা কিছু কোলাবোরেশন করে দেয়। তো সুতরাং এটার বাদ দিয়ে, এই তিনটা সেগমেন্টকে বাদ দিয়ে কোনো কিছুতে 1 টাকাও ইনভেস্ট করা উচিত না, ভাবাই উচিত না। মানে যতটা কমপ্লায়েন্ট, আরবিআই কমপ্লায়েন্ট হয়ে গেল বা আরও যেটা কমপ্লায়েন্সের মধ্যে পড়ে, আই গেস টাকা ওখানেই রাখা উচিত আর ওখানেই ইনভেস্ট করা উচিত, কারণ অ্যাট দ্য এন্ড এটা হার্ড আর্ন মানি। একদম একটা
টাকা গেলেও ওটাতেও কষ্ট হবে, আর এটা করা উচিত না। 1 টাকাটা তো 20 বছর পরে Exactly, অনেক টাকা হয়ে যাবে। ওখানে আমরা আবার এসে যাচ্ছি এসআইপির রিটার্নসে। প্রসেনজিৎ, তোমার পুরো ক্লায়েন্টেলের মধ্যে সব থেকে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট কত? এইভাবে তো ক্লায়েন্টের নাম তো বলা না, যাবে না। client-এর নাম তো দরকার নেই। আমি আজকে এখনকার দিনে যেই স্টাইলে আমরা কাজ করি, আমরা একটা লোকের কাছে গিয়ে তার সব কিছুই করতে যাই। কী হয় না, একটা ক্লায়েন্টের কাছে 4টা অ্যাডভাইজার আছে, এবং সে যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে যাচ্ছে তাকে 4টা অ্যাডভাইজারকে ফোন করতে হচ্ছে। এটা কার কাছে আছে, আচ্ছা ওখান থেকে এই স্টেটমেন্ট আনাও, ওটা ওর থেকে আনাও। তো এখন আমরা একটা ওয়ান স্টেপ সলিউশন দিই, যে একটা বাড়িতে গেলাম, সেখানে তার 2 চাকা ইন্স্যুরেন্স থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত, এর মাঝখানে যত ধরনের ইন্স্যুরেন্স আছে আমরাই সেটা সার্ভিস দিই। এবং সেই লোকটার সুবিধা কী হয়, সে একটা ফোন করে এবং তার সলিউশনটা কিন্তু ঘরের কাছে থাকে। তো আমরা এইভাবে কাজ করি। এরকম ধরনের প্রচুর ক্লায়েন্টস আমার কাছে আছে যাদের কাছে ডিল করছি আমরা, এবং সেই কাস্টমারগুলো আজকের ডেটে হ্যাপি আছে। এবং তারা আমাকে হ্যাপি থাকার সাথে সাথে তারা আমাকে প্রচুর জায়গায় রেফারেন্স পাঠায়। এবং তার কী হয় না, শিলিগুড়িটা খুব ছোটো একটা জায়গা শিলিগুড়ি, তো শিলিগুড়িতে সবাই সবাইকে চেনে। এবং এখানে জাতি ধর্মের উপরে কিন্তু এই শহরটা, এটা আমি বলি সবসময় যে এটা মিনি ভারত, ছোটা ইন্ডিয়া হ্যায় শিলিগুড়ি। কারণ এখানে যখন একটা কোনো গ্রুপ সন্ধ্যাবেলা আড্ডা মারছে, ওখানে বাঙালি, বিহারি, নেপালি, মারবাড়ি থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আছে। এখানে কোনোদিন আমাদের উপরে এই জিনিসগুলো হাবি হয়নি। তো এখানে সব একটা ছোট বিষয় যেভাবে তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায়, একটা খারাপ বিষয় সেইভাবেই স্প্রেড হয়ে যায়। তো সুতরাং সুনামটা, এই জন্য আমি সবসময় চেষ্টা করি ভুল কিছু করবো না, ভুল পলিসি আন্ডাররাইট করবো না। কারণ আমরাই কিন্তু ফার্স্ট আন্ডাররাইটার। একটা লোকের পলিসি করবো কি না, তার এই পলিসিটা করা উচিত কি না। অনেক সময় অনেক অসুস্থ লোক আছে, অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তার আমরা না করে দিই যে পলিসিটা আমার থেকে তো করবেনই না, এবং অন্য কেউ যদি করতে চায় তাহলেও করবেন না, কারণ এটা কোনোদিন আপনি ক্লেম পাবেন না। সুতরাং ওই টাকাটা খরচা করো, তো এটা টাকাটা আপনি নিজের কাছে রাখুন, তাহলে ওটাই আপনার কিছুটা হেল্প হবে। তো আমরা সবসময় যে পলিসি এসছে বলে আমি করব তাও করি না আমরা। এতে কী হয় না, একটা সুনাম থাকে। হয়তো খুব স্লো চলে, এটা সুনামটা ছড়াতে সময় লাগে, কিন্তু তবুও একটা সুনাম আছে মার্কেটে। তুমি কিন্তু ইনভেস্টমেন্ট নাম্বারটা বললে না, আমি কিন্তু নাম্বারটা জানি। নাম্বারটা মানে যে তোমায় কোনো ক্লায়েন্টের নাম দিতে হবে, কিন্তু জাস্ট হাইয়েস্ট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত করেছিল, আর সেটার রিটার্নস বা সেটার রিটার্নস কীরকম যাচ্ছে, সো দ্যাট পিপল আর অলসো ইন্সপায়ার্ড। এমনও আছে যে আমার মানে কোটিতেই হবে সংখ্যাটা, হয়তো 15-20 কোটি টাকা সে আছে, এরকম ব্যাপার আছে। আবার আমার ছোট থেকে ছোট ইনভেস্টরও আছে, যে হয়তো 3 মাসে 1000 টাকা দিচ্ছে, সেই লোকেরও আজকের ডেটেও আমি সার্ভিস করি। হয়তো তার প্রিমিয়ামটা আনতে যে খরচা হয় সেটা আমার কমিশনের সাথে ম্যাচ করে না, তবুও আমি যেহেতু একটা দায়িত্ব নিয়েছি সেটা করি, এবং তাকে এখনও আমি ইনসিস্ট করি যাতে আরও সে ইন্স্যুরেন্স করতে পারে। এবং প্রতি বছর কী হয় না, মানুষ একটা ইন্স্যুরেন্স করে তখন ভাবলো আমি সব কিছু করে নিলাম, কিন্তু যেহেতু ইন্স্যুরেন্সের ভ্যালুটা ডে বাই ডে ইনফ্লেশনের সাথে কমতে থাকে, আমি আজকে যেটা স্বপ্ন দেখলাম 1 কোটি টাকা আমার কাছে অনেক বড় মনে হচ্ছে, 10 বছর পরে সে 1 কোটি টাকা কিন্তু অনেক কমে যাবে, কিন্তু তার সাথে সাথে মানুষের প্রতি বছর ইনকামটাও কিন্তু গ্রো করে। আমরা সেটা কী করি, সেটা খরচাতে কনভার্ট করে দিই। তো সেখানেও একটা আমার কথা, যেহেতু 30% আমাকে ইনভেস্ট করতে হবে, তো যে বছর যতটা আমার ইনকাম থাকবে তার 30% আমাকে ওখানে হিসাব করতে হবে। আমি এমন না যে প্রথম বছর আমি আগে যখন 20,000 কামাই করতাম তখন আমি 30% হিসাব করলাম, এখন আমি 50,000 কামাই করছি, এখনও সেই 10,000 20,000 30% দিয়ে হবে না, এখন 50,000 30% আমাকে করতে হবে, তাহলেই কিন্তু একমাত্র আমি স্বপ্ন পূরণ করতে পারবো। মানে তোমার কাছে 15 to 20 crores-এরও ইনভেস্টমেন্টস আছে, আর তোমার 1,000-এরও যারা ইনভেস্টমেন্ট, সব তোমার ক্লায়েন্ট বেস হচ্ছে পুরো স্ক্যাটার্ড, এভরিবডি ইজ দেয়ার। একদম একদম। কামিং ব্যাক টু 1,000, মানে আমার তারা কীরকমভাবে টাইট বাজেটে থাকা সত্ত্বেও তারাও যাতে ইনভেস্ট করতে পারে। এখন তো এমনও হয়ে গেছে, যেরকম আমরা দেখি দোকানদার, অনেক ছোটো ছোটো দোকানদার আছে যারা ডেলি ইনভেস্টমেন্ট করে, ডেলি একটা কালেকশন করতে আসে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এভাবে জমা করে, এবং 1 বছর সে টাকাটা জমিয়ে তাকে টাকাটা রিটার্ন করা হয়, এবং তাতে ইন্টারেস্ট কিছু সেইভাবে কিছু পাওয়া যায় না। তো সেখানে এখন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা এসআইপি এসে যে ডেলি বেসিসে আছে, তারা সেটা করতে পারে, সেখানে 100 টাকাও করতে পারে, 1000 টাকাও করতে পারে। তো সেটা একটা করতে পারে, এটা ওই 1 বছর পরে সে আবার ওখান থেকে টাকাটাও তুলতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি রিটার্ন সে ইনকাম করতে পারে। তো এই বিষয়টা তো আছে। এবং আরেকটা বিষয় যেটা আমরা ছুটে গেল বিষয়টা, যে আমার বাবা বা তার বাবা ওই সময়কার যে পিরিয়ডটা ছিল, তখন মানুষ এত কনসিয়াস ছিল না এইসব বিষয়গুলো নিয়ে। হয়তো আমার বাবা সেভাবে আমার জন্য ইন্স্যুরেন্স করে যেতে পারেনি, কিন্তু আমি একটা কথা বলি, যখন জাগবো তখনই সকাল। তো যেটা হয়নি সেটা হয়নি, বাট যেটা হতে পারে সেটা কিন্তু হতে পারে। একটা মানুষের 0 থেকে 5-এর মধ্যে একটা বাচ্চার তার একটা ইনভেস্টমেন্ট হওয়া উচিত তার জন্য, এবং সেটা ম্যাচিওর করবে হয়তো 20-25 বছর পরে, তাহলে তখন তার বয়স থাকবে 25 বছর, সেই সময় আরও একটা সেকেন্ড ইনভেস্টমেন্ট তার করা উচিত। এই সময় কিন্তু সব বাবা করাচ্ছেন তার, এবং তারপরে সেটা ম্যাচিওর করবে 45-এর আশেপাশে, তখন কিন্তু সেই ছেলেটা বড় হয়ে গেছে, সে তখন সংসারের দায়িত্ব নিয়ে নিচ্ছে, এবং সেই সময় সে কিন্তু নিজের জন্য এটা করবে ইনভেস্টমেন্ট 45-এ, সেটা তো হবে তার লাস্ট ইনভেস্টমেন্ট। তারপর ইনভেস্টমেন্ট যেগুলো করি আমরা ওগুলো জোর জবরদস্তি করা হয়,
কারণ কি ওই সময় লাইফ ইন্স্যুরেন্স হোক বা যদি কিছু প্ল্যানিং করি তাহলে 45-এ যদি যেটা করবে এবং সেটা রাখবে তার পরের জেনারেশনের জন্য, সেই টাকাটা ইউজ করবে না, সে ইউজ করবে 25-এর টাকাটাকে, ঠিক আছে না? এইভাবে প্ল্যানিংটা করতে হবে। এবং আমরা আজকের ডেটে আমরা দেখি বাবা মারা অনেক বেশি কনসিয়াস হয়, তারা প্রতিটা জিনিস, বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক বেশি কনসিয়াস থাকে, বাচ্চা কী পড়বে, বাচ্চা কী খাবে, বাচ্চার কী ড্রেস হবে। আমরা নিজের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করি কিন্তু বাচ্চার জন্য কিন্তু এক বিন্দুও করবো না। তো সেক্ষেত্রে বাবা মারা আগে গেলেই এখানেও একটা ভুল আছে, বা কারো বাড়িতে পলিসি করতে হলে আমার বাচ্চার নামে এটা করে দাও, তো সেখানেও একটা ভুল। কিন্তু ইন্স্যুরেন্স কার থাকবে? ইন্স্যুরেন্স থাকবে তার যে ইনকাম করে, যার ইনকামটা বন্ধ হয়ে গেলে ফ্যামিলির লস হবে। যে আর্নিং পার্সন, সেটা হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে, যে আর্নিং পার্সন থাকবে তার সবথেকে বেশি ইন্স্যুরেন্স থাকতে হবে। একটা ইন্স্যুরেন্স, প্রথম ইন্স্যুরেন্স তার থাকবে, সেকেন্ড ইন্স্যুরেন্স যখন করবো তখন সেটাও তারই হবে, থার্ড ইন্স্যুরেন্স করবো তখন সেটা তারই হবে। কারা করবে বাচ্চাদের ইন্স্যুরেন্স? যাদের কাছে প্রচুর অঢেল পয়সা আছে, তাদের হয়তো ইনকাম ট্যাক্স আর পারমিট করছে না, 10D এক্সামশন শেষ হয়ে গেছে, তো তখন তারা কী করে, ওই ইনভেস্টমেন্ট করার জন্য ওয়াইফের নামে কিছু করছে, বাচ্চার নামে করছে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু যার একটা মিনিমাম ইনকামের মধ্যে তাকে প্ল্যান করতে হবে, তাকে মাথায় রাখতে হবে যতগুলো ইন্স্যুরেন্স হবে তার নামেই করতে হবে, কারণ তার কিছু হলেই কিন্তু ফ্যামিলির ক্ষতি হবে, তার ওয়াইফের হলে ফিনান্সিয়াল লস হবে না, বাচ্চার হলে হবে না। সুতরাং এই ইনভেস্টমেন্টটা কিন্তু শুধু তার করতে হবে। মানে স্মার্ট ইনভেস্টমেন্ট করো, মানে করার জন্য করো না, না, তোমাকে স্মার্ট ইনভেস্টমেন্ট করতে হবে, বি ইন টার্মস অফ ইন্স্যুরেন্স বা বি ইন টার্মস অফ SIP, যেটাতে আমাকে রিটার্ন দেবে। রাইট। প্রসেনজিৎ, আমার আরেকটা বিষয় যেটা আমার জানার ছিল, সেটা হলো একটা বাচ্চা যখন ছোট থাকে তার অনেক খরচা হয়, তার এডুকেশন, তারপরে তার বিয়ে, চাকরি পাওয়ার জন্য তার একটা লাইফস্টাইল। তো একটা বাচ্চাকে ছোটোর থেকে ওই নিজে যখন কামানোর ওই বয়সে আসবে, ততক্ষণ ওই যে ফেজটাতে প্যারেন্টসদের কী কী ইন্স্যুরেন্স বা কী কী ইনভেস্টমেন্ট, আমি বলবো ইন টার্মস অফ মিউচুয়াল ফান্ড হোক বা SIP হোক, ওটার কোনো প্ল্যান ব্রেকডাউন আছে? আছে, অবশ্যই আছে। মিউচুয়াল ফান্ডে অবশ্যই আছে। এর মধ্যে যেরকম CGF ফান্ড হয়, কিছু চিলড্রেন গিফট ফান্ড। তো চিলড্রেন গিফট ফান্ডে কী হয় না, ওটা 0 যখন এজ থাকে বাচ্চার, তো তখন যদি একটা SIP স্টার্ট করে দেওয়া যায় বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কেউ করে, তাহলে সেই টাকাটা বাচ্চাটা যখন 18 বছর বয়স হবে, যখন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে হায়ার স্টাডিজের জন্য ভাববে, সেই সময় আমরা দেখি কেউ ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তো বাইরে পাঠাতে অনেক খরচা, MBA করুক, BBA করুক, যাই করুক, বাইরে গেলে প্রচুর টাকা খরচা হয়। সেই CGF ফান্ডটা তখন কিন্তু ম্যাচিওর করে 18 বছর বয়সে, তখন ওই টাকা দিয়ে কিন্তু সে বাচ্চার এডুকেশনের জন্য কিন্তু সাপোর্ট নিতে পারে। এবং LICতেও এই ধরনের প্রচুর পলিসি আছে, যেটা বাচ্চাদের কেরিয়ারের জন্য বা শুধু খালি পড়াশোনার জন্য না, পড়াশোনার পরেও যদি কেউ বিজনেস করতে চায় তখনও কিন্তু সেখান থেকে সে অনেকটা সাপোর্ট পায়। আর কাপল ইন্স্যুরেন্স, মানে কাপল ইনভেস্টমেন্টে তুমি কি সাজেস্ট করো, কি একটা একটা হাজব্যান্ড ওয়াইফকে কোন ইনভেস্টমেন্ট করা উচিত তাদের ফ্যামিলি লাইফটাকে সিকিওর করার জন্য? আগে একটা জীবনসাথী বলে পলিসি আসতো LICতে, তখন হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে করতে পারতো, এখন সেই পলিসিটা বন্ধ হয়ে গেছে। তো আদার দেন যদি আমি অন্য সাইডে যাই, তাহলে মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু আর্নিং পার্সেন্ট বিষয়টা থাকে না, কারণ ওখানে তো কোনো ইন্স্যুরেন্স কভারেজ থাকে না। সুতরাং ওয়াইফের নামে করুক আর হাজব্যান্ড নামে করুক, সেটা কেউ যদি মনে করে এখন আমি, ওটা একই ব্যাপার, বিষয়টা একই আছে, করতে পারে। ওয়াইফেরও করতে পারে, কেউ হয়তো 5,000 টাকা করবে, 2,500 টাকা ওয়াইফে করলো, 2,500 টাকা হাজব্যান্ড নামে করলো, সেটাও করতে পারে। বাট প্রসেনজিৎ, মিউচুয়াল ফান্ড যেটা আমরা যাই ইজ সাবজেক্টেড টু রিস্ক। অবশ্যই এখন মার্কেট খুব ভোলাটাইল যাচ্ছে, যেটা আমরা দেখছি। এইসব টাইমে মানুষেরা কীরকমভাবে চুজ করবে যে কোন ফান্ডে ইনভেস্ট করা উচিত? প্রথম কথা তো ইনভেস্টমেন্ট দুভাবে হয়, একটা লামসাম হয়, অনেকে এককালীন কিছু টাকা রাখতে চায়। তো সেই টাকাটা যখন কেউ রাখবে তখন কিন্তু তাকে আগেই চিন্তা করতে হবে এই টাকাটা আমি কতদিনের জন্য হোল্ড করব। যদি আমি এখন 10 বছর হোল্ড করতে পারি তাহলে আমি একটা রিস্কি ফান্ডে দিতে পারি, কিন্তু আমার যদি 2 বছর পরে 3 বছর পরে মেয়ের বিয়ের সময় টাকাটা প্রয়োজন হবে বা ছেলে এডুকেশন নিতে হবে, তখন টাকার প্রয়োজন হবে, তাহলে কিন্তু আমি অত রিস্কি ফান্ডে যাবো না, কম রিস্কের ফান্ডগুলোকে চুজ করতে হবে, তখন সেখানে ইনভেস্ট করতে হবে, যাতে সেটা মার্কেটটা ডামাডোল হলেও যদি আমার ফান্ডটাতে খুব বেশি এফেক্ট না করে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং আমার কাছে অনেক লং টার্ম একটা বাচ্চার জন্য আমি একটা SIP করলাম, আমি মনে করি এই SIPটা আমি বাচ্চা বড় হয়ে ইনকাম করবে তখনও সে চালাবে, কত কোটি টাকা হবে আমি এর হিসাব এখন ক্যালকুলেটার বের করতে হবে, তো সেক্ষেত্রে সে একটা রিস্ক ফান্ড দিতেই পারে। আর মার্কেট যখন পড়বে, মার্কেট তখন উঠবে, মার্কেট যখন উঠবে তখন মার্কেট পড়বে, এটা একটা প্রসেস আছে। এবং আমাকে এই প্রসেসের মধ্যে SIP একটা জিনিস আছে যেখানে মানুষকে অনেক বেশি মিনিমাইজ হয়ে যায় রিস্কটা, এবং SIPতে কিন্তু যে কোনো মার্কেটে মানুষ কিন্তু টাকা বানায়, একটু পেশেন্স রাখতে হবে, তাহলে কিন্তু টাকা বানানো যায়। আই গেস এইসব সিনে পেশেন্স ইজ দ্য ওয়ান কি। একদম, মানে কনসিস্টেন্সি অ্যান্ড পেশেন্স যদি তোমার থাকে, মানে আমার মনে হয় তাহলে তোমার এই যে শেয়ার মার্কেটে টাকা ডুবে গেল, এই যে নিউজগুলো যেটা আসে, বাট এটা তখনই হয় যখন মানুষ এটা প্যানিক করে।
আর যেটা তুমি তখন ওই এক্সাম্পলটাও দিলে যে আমি টাকা বেশি লাগিয়ে দিলাম, আমি প্যানিক করে গেলাম, মার্কেট পড়লো আর আমি কম টাকাটা উঠিয়ে নিলাম। আই গেস ম্যাক্সিমাম মানুষেরা হয়তো এটাও ভুল করে, তুমি কি এটা ভাবো? অবশ্যই করে, এটা অবশ্যই করে মানুষ, এটা এই ধরনের ভুল অবশ্যই করে। টাকা যদি মনে হয় আমার টাকাটা 2 বছর পরে দরকার, আমি যেটা বললাম 2 বছর পর দরকার আছে, তাহলে সেই ফান্ডে রাখবো না। আমি এসআইপির মধ্যেও আমি যদি ভাবছি যে আমি 6,000 টাকা এসআইপি করবো, তাহলে 2,000 টাকা 3 ধরনের এসআইপি করবো। আমি অনেক কিছু প্ল্যান আছে আমাদের কাছে, আমরা সেইভাবেই করে দিই। এবং কোনো একটা মানুষ আগে দেখতে হবে তার ইনকামটা কী আছে, সে কতটা রিস্ক নিতে পারবে, সেটাও কিন্তু ফ্যাক্টর করে অনেক সময়। একটা মানুষের একটা ফান্ডে খুব ভালো রিটার্ন দিয়েছে এবং আমিও সেটাতে টাকা লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। আমাকে দেখতে হবে যে ওই অনেক সময় কী হয় না, একটা এসআইপির থেকেই একটা মানুষ তার ছেলের পড়াশোনা করাতে পারে, তার মেয়ের বিয়েও দিতে পারে, নিজের ফিউচারকেও সিকিউর করতে পারে একটা এসআইপির থেকে। যদি ঠিক মতন প্ল্যান করে করা যায়, সঠিক এসআইপি নেওয়া যায়, তাহলে ওই একটা এসআইপির থেকে, কারণ এসআইপি এমন একটা জায়গা যেখান থেকে আমি যে কোনো সময় টাকা উইথড্র করতে পারি। ঠিক আছে না, আমরা একটা টাইপ অফ সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের রেট অফ ইন্টারেস্ট একটু কম আছে, এখানে একটু বেশি আছে। বেশি বলতে এখানে রিটার্নটা বেশি হয়, চান্স থাকে এবং হচ্ছেও তাই। আমি এটা নির্দিষ্ট করে বলতে পারবো না যে এই ফান্ডে এতই দিয়ে দিতে পারবো। মার্কেটটা যেভাবে যাবে এবং ফান্ড ম্যানেজার যেভাবে ইনভেস্ট করবে, তার যে এক্সপিরিয়েন্স হবে সেই হিসাবে রিটার্নটা হবে। এবং যেটা ইন জেনারেল, যেটা আমরা এত বছর দেখে আসছি, যে মিউচুয়াল ফান্ডের টাকা লং টাইম ধরে রাখলে পরে সেই টাকা কিন্তু অনেক টাকা গ্রোথ হয়ে যায় এবং মানুষ অনেক বেশি লাভবান হয়। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে 1-2 ফান্ডের নাম, তোমাকে মানে কোন টাইপ অফ ফান্ডসে ইনভেস্ট করা উচিত যারা একদম স্টার্ট করছে, যদি কোনো এক্সাম্পল দিতে পারো? এক্সাম্পল তো যেরকম লার্জ ক্যাপ একটা হয়, একটা মিড ক্যাপ হয়। আমি কোনো পার্টিকুলার কোম্পানির নাম নিচ্ছি না। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এই 3 ধরনের ফান্ড হয়। লার্জ ক্যাপটা তুলনামূলক কী হয় না, বড় বড় কোম্পানিজ যেগুলো আছে সেখানেই টাকাগুলো ইনভেস্ট হয়। মিড ক্যাপ হচ্ছে মিডিয়াম গ্রেডের যেসব কোম্পানি, সেখানে টাকাগুলো ইনভেস্ট হয়। আর স্মল ক্যাপ হচ্ছে যেগুলো তুলনামূলক অনেক ছোটো কোম্পানি, সেখানে টাকাগুলো ইনভেস্ট হয়। তো এই 3টা ধরনের সেগমেন্ট আছে, এর মধ্যেই চুজ করতে হবে। সব থেকে সেফার কি লার্জ ক্যাপ নাকি স্মল ক্যাপ? লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ ইজ দ্য সেফার ওয়ান। মানে ওটাতে যদি করে তাহলে মানে যদি পেশেন্স থাকে, কনসিস্টেন্সি, বড় কোম্পানি হট করে উঠে যাবে চান্সেস কম থাকে তুলনামূলক ছোট কোম্পানি। তো সুতরাং লার্জ ক্যাপটা সবসময় সেফ। আমি এটা খুবই এগ্রি করি তোমার কথাতে যে পেশেন্স ইজ দ্য কি। কারণ আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি যে যখন কোভিড এর পরে যখন মার্কেট যখন আস্তে আস্তে শিখছি ফাইন্যান্সেসের ব্যাপারে, ইনভেস্টমেন্টের ব্যাপারে, আমি নিজেও 1-2 যেখানে আমার যেটা মনে হয় আমার সব থেকে ভুল হয়েছিল, তখন আমি না বুঝে 1-2 হয়তো স্টকসে আমি ইনভেস্ট করেছিলাম। বাট ওটা সঙ্গে সঙ্গে আমার লাকটা এতটাই ভালো যে ওটা হুট করে স্টকটা পড়ে গেল। বাট স্টিল নাও ওটা আমি এখনও লিকুইডেট করিনি। আর আমি করবো তখনই কারণ ওই টাকাটা আমার ওখানে পড়ে আছে, যেটা আমার হয়তো লাগবে না। তাই জন্য হয়তো আমি ওটা একটা বেটার কাজ করেছিলাম কি, আমি আমার পুরো ফান্ডস ওখানে লাগাইনি। যেই ফান্ডসটা আমার তখন দরকার ছিল না, তাই আমি ওটা ওখানে লাগিয়েছিলাম। ওটা এখনও পজিটিভে যায়নি, বাট আমি ওটা হোল্ড করে আছি এখনও। তো আই গেস প্যানিক করলে জিনিসটা আরও খারাপ হয়। আর যদি তোমার পেশেন্স থাকে, তোমার কনসিস্টেন্সি থাকে ইনভেস্টমেন্টের মধ্যে, আই গেস তুমি লঙ্গার রানে ইউ উইল বি আ উইনার, আমার যেটা মনে হয়। এখানে একটা বিষয় বলা আছে যে অনেক সময় দেখি আমরা ডাইরেক্ট শেয়ার, যেটা ডাইরেক্ট মার্কেটে ইনভেস্ট করছে। তো এখানে কিছু মানুষ ডাইরেক্ট মার্কেটে ইনভেস্ট করে এবং প্রফিটও মানে অর্জন করে, কিন্তু সেটা দেখা দেখি আমি যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার লসও হতে পারে। কারণ কি এইখানে একটা বিষয় স্টাডির ব্যাপার থাকবে। আমাকে যে কোনো জিনিস ইনভেস্ট করতে, ডাইরেক্ট শেয়ারে যখন ইনভেস্ট করবো আমি, তখন আমাকে অনেক কিছু স্টাডি করতে হবে। আমার কাছে কি সেই সাফিসিয়েন্ট টাইমটা আছে? আমি কি সেই বিষয়গুলো বুঝতে পারি? যদি না পারি তাহলে আমাকে অবশ্যই মিউচুয়াল ফান্ডে যাওয়া উচিত। যেই মানুষটা যে আমি এর মধ্যে সময় লাগাবো না, আমি স্টাডি করতে যাব না, আমার হয়ে অন্য একজন ইনভেস্ট করবে, সেটার জন্য আমাকে একটা কোম্পানির ফান্ড ম্যানেজার আছে, তাদেরকে আমি দায়িত্ব দিলাম, তারা ইনভেস্ট করবে, সেখানে লসটা কম হয়। ডাইরেক্ট শেয়ারে তারাই করবেন যারা নলেজেবল, যারা প্রতিটা কোম্পানি সে রিপোর্টগুলো পড়ছেন, জানছেন, বুঝছেন কোম্পানিকে এবং কোম্পানিটা কতটা যেতে পারে এগিয়ে, তখন তাদেরকে অবশ্যই, যারা জানবেন তারা অবশ্যই করবেন তারা। একটা অ্যাডভাইসারি মানে একটা গাইডেন্স থাকা উচিত, আর যার নলেজ থাকা উচিত। আই গেস আর একটা বিষয়, অনেক মানুষের না একটা প্ল্যানিং করে দেওয়া হলো, 2 বছর পরে তার মনে হলো প্ল্যানিংটা মনে হয় ঠিক নেই, এরকম ওটাও কিন্তু অনেক সময় সে গোলটা পূরণ হয় না। হয়তো 5 বন্ধু বসে আছে, ও বললো আমি তো এটা করেছি। তো প্রতিটা ফ্যামিলি আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে। একটা প্ল্যানিং যেটা হয়েছে সেটার জন্য একটা গোল সেট করা হয়েছে, ওই গোলটা ওই সময়টা চলতে হবে, তবে গোলটা সেট হবে। হট করে মাঝখানে যদি ওই ব্রেক করে দেওয়া যায়, তখন কিন্তু দুদিকেই কিন্তু লস হয়ে যায়। অতটা সময় পার করে এসছি আমি, রিটার্ন পাওয়ার জন্য তো লং টার্ম যেহেতু বলছি আমরা, তো লং টার্মে আমি 10 বছর পার করে বা 5 বছর পার করার পরে যদি আমি আবার প্ল্যানিং চেঞ্জ করে দিই হট করে, তাহলেও কিন্তু আমার বেশি লসের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, মানে জাস্ট তুমি কন্টিনিউ করছো আর হুট করে তোমাকে একজন বলছে আরে ওটা কেন করছিস, ওটা যাতে না করি, কারণ তাহলে লং টার্মের রিটার্ন ইজ লাইক চলে গেল আমার ওটা। প্রসেনজিৎ, এরকম কোনো এক্সকিউজ তুমি শুনেছো যে মানুষেরা বলেছে আমি ইন্স্যুরেন্স করবো না, ওটার কোনো এক্সকিউজ দিয়েছে?
এরকম প্রচুর লোক আছে যারা ইন্স্যুরেন্স কথা বলে 10 পা দূরে চলে যায়। তাদের মধ্যে ইন্স্যুরেন্সের শব্দটাই জানি কেমন একটা আতঙ্ক একটা সৃষ্টি করে দেয় তাদের মধ্যে। এরকম প্রচুর মানুষ আছে যারা ইন্স্যুরেন্স কোনো করতে চায় ফানি না। এক্সকিউজ যে তোমাকে দিয়েছে যে আমি করব না এই কারণের জন্য? হ্যাঁ, মানুষ এরকম বলে যে मैं मर जाऊंगा तो उस पैसा का क्या होगा, मैं ही भोग नहीं करूंगा तो उसका क्या। কিন্তু আমরা এটা মাথায় রাখতে হবে, এই দুনিয়াতে আমরা কোনো কিছু নিজের জন্য করি না। আমরা প্রতিটা তাহলে এত কিছু থাকতো না। এই দুনিয়ায় যত কিছু আজকে ডেভেলপমেন্ট দেখছি এগুলো সব কিন্তু মানুষ সবাই জানে যে আমরা একটা সময় পরে চলে যাব। তাহলে কেন হচ্ছে? তাহলে কোথাও না কোথাও পরের জেনারেশন তার পরের জেনারেশনের জন্য কিন্তু এটা করা হয়। আমি একটা ভালো একটা সুস্থ সবল লাইফ লিড করব এবং আমার পরবর্তী জেনারেশন সেটাকে ভোগ ক্যারি করবে। করবে, আগে নিয়ে যাবে, তারা ভোগ করবে, তারপরে জেনারেশন করবে। এটাই তো মানুষের এটা হিউম্যান নেচার এটা। এবং এটাই এই রাস্তায় সঠিক রাস্তা এখানেই চলা উচিত মানুষকে। তোমার জার্নিতে তুমি কবে রিয়েলাইজ করেছিলে যে এই সেভিংস আর ইনভেস্টমেন্ট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট? এটা আমি এই লাইনে আসার আগের থেকে, আমি 95-এর থেকে কাজ করি। আমি অনেক ছোটোবেলার থেকে কাজ করি। তখন আমি মাধ্যমিক পরীক্ষাও পাস করিনি। তখন আমি মাসে 500 টাকা ইনকাম করতাম স্যালারি, এবং তখন থেকে আমি একটা ছোটো LIC পলিসি চালাতাম। তো সেভিংসের মেন্টালিটি আমার তখন থেকে আমার মা তৈরি করে দিয়েছিল। মা বলছিল তুই এখান থেকে একটা পলিসি চালু করে নে তোর। তো তখন থেকে আমার কিন্তু একটা হ্যাবিট শুরু হয়ে গেছিলো, এবং সেই হ্যাবিটটাও হয়তো কোথাও কোথাও আমাকে ইন্সপায়ার করেছিল এই কাজে আসার জন্য। তারপরে আমি 2006 তো ফাইনালি আমি অফিসিয়ালি আমি এজেন্সি নিয়ে কাজ শুরু করলাম, এবং তারপর চলছে আমার এই বিষয়টা। প্রসেনজিৎ, এখন যখন ধরো না কোনো কলেজ স্টুডেন্ট পাস আউট করে বেরোলো, কারণ আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটি পাস করি, যখন আমি আমার ফার্স্ট পে চেক পাই, আমি ওটা উড়াতাম। খাওয়া, শপিং, এই হেন তেন কত কিছু। তখন আমি ইনভেস্টমেন্ট ব্যাপারে বুঝতাম না। তো যারা এখন অনগোয়িং স্টুডেন্ট, যারা এই চাকরি শুরু করবে জাস্ট, তাদেরকে তুমি কি অ্যাডভাইস দিতে চাও ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, যতই কম স্যালারি হোক? হ্যাঁ, বাবা মা একটা খরচা দেয় তাদেরকে, এবং তার মধ্যে পার্টি করে এটা করে খরচা হয়ে যায়। এডুকেশনের জন্য যেটুকু দরকার আছে, এবং পার্টিও দরকার আছে, লাইফে এন্টারটেনমেন্ট দরকার আছে। কিন্তু তার মধ্যে একটা পার্সেন্টেজ কিন্তু তাদের বাঁচানো উচিত আমি মনে করি। ওখান থেকে কিন্তু প্রথম হাতে খড়ি হওয়া উচিত ইনভেস্টমেন্টের। ইনভেস্টমেন্ট এমন একটা জিনিস না, একটা নেশা একটা। যখন ইনভেস্ট করা শুরু করবে, হয়তো 500 টাকায় একটা SIP চালু করলো একটা স্টুডেন্ট, এবং এই 500 তারপর 1000, হয়তো প্রতি বছর আমার খরচাটা বাড়ছে, বাবা মা বেশি টাকা দিচ্ছে, 1000 টাকা 2000 টাকা আমি যদি ইনভেস্ট করতে থাকবো, এবং 2, 4, 5 বছর পরে যখন একটা বড় অ্যামাউন্ট ওটা হয়ে যাবে না, তখন কিন্তু তার ভালো লাগবে, এটা তার প্রাউড ফিল হবে, এবং তার সাথে একটা শক্তি অনুভব হবে, আমি এটা করেছি, আমার একটা ক্রিয়েট করা জিনিস মনে হবে, এবং তার একটা আলাদা অনুভূতি আছে কিন্তু। এবং আমি মনে করি প্রতিটা কলেজ স্টুডেন্টকে এটা করা উচিত। কলেজ স্টুডেন্ট হোক বা স্কুলে যারা পড়ছে, কারণ আজকাল মাইনরদেরও তো হচ্ছে, তো সেটা সবাইকে ইনভেস্টমেন্টের দিকে এটা একটা হ্যাবিটের মধ্যে আনা উচিত মানুষকে। মানে নট নেসেসারি কি তোমাকে কামাতে হবে, যদি তুমি পকেট মানিও পাও, তার থেকে 100, 200, 500 তুমি যাই লাস্টে বাঁচা থাকে, ওটা তুমি এটা ইনভেস্ট করে দাও। আমি ওটা আগেই প্ল্যান করে নিলাম না যে এই টাকাটা আমি খরচা করবোই না, তারপর যেটা থাকবে সেটা খরচা করবো আমি। ঠিক। এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যেটার ব্যাপারে আমরা কথা বলি, তোমার জন্য কি মনে হয়, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং? বাজেটিং, সেভিং, নাকি রিয়েলাইজেশন যে আমার একটা প্ল্যান দরকার? প্রথমে যদি বলতে হয় তাহলে সঠিকভাবে রিয়েলাইজ তো করে, যখন রিয়েলাইজেশন আসে তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় একের পর এক আসে। তো সবার আগে এই জিনিসগুলো করতে গেলে পরে প্রথমে বাজেটটাই করতে হবে। সব কিছু ডিপেন্ড করবে বাজেটের উপরে। আমার যতটা ইনকাম থাকবে সে তার উপরে ডিপেন্ড করবে তার কতটা ইন্স্যুরেন্স থাকতে পারবে। তো একটা মানুষের স্ট্যাটাসও তো ওইভাবে হয়, এবং তার মাপকাঠিও ওইভাবে হয়। যেরকম LICতে আমি এটা চাইলে পারেই একটা 10 কোটি টাকা পলিসি LIC আমাকে দিয়ে দেবে না, আমার তখন ইনকাম ট্যাক্স রিটার্ন চাইবে, এবং ইনকাম ট্যাক্স রিটার্নে সেই পলিসিটা আমাকে অ্যালাউ করছে কিনা নিতে, সেটা কিন্তু সেখান থেকে ক্যালকুলেশন করা হয়। তো সুতরাং তাকে ওইভাবেই প্ল্যানিংটা করতে হবে। প্রসেনজিৎ, ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ব্যাপারে যখন আমরা কথা বলি না, তখন আমরা দেখি যে মানুষজন এখন জিনিসটা অনেক প্রাইভেট ইনস্টিটিউশনস লাইফ ইজি করে দেয় ইএমআই অপশনটা অ্যাভেল করে। তো এখন যখন আজকাল আমি দেখি অনেকজন ইএমআই অনেক কিছুতে ইউজ হয়। তো ওটা তো একটা লাইবিলিটি, একটা ডেট হয়ে গেল। তো প্রত্যেক মাসে আমার যে লাইবিলিটি হয়ে গেল বা এই ডেটটা হয়ে গেলো, তো তোমার জন্য তোমার কি মনে হয় কি ইম্পর্টেন্ট, আগে ডেটটাকে ফোকাস বেশি করা উচিত নাকি ইনভেস্টমেন্টে ফোকাস বেশি করা উচিত? মানে এরকম যদি আমরা বলি যে আমার ডেটটাকে আমি আগে রিকভারি মানে পেমেন্ট করে দিয়ে তারপরে আমাকে ইনভেস্টমেন্টে আসা উচিত কি না, এটা কি আছে না, যদি আমি এখানে দেখতে হবে যে আমি ইএমআইটা কিসে করেছি। ডেট বলতে আমার একটা লাইবিলিটিস আছে যেটা আমাকে পেমেন্ট করতে হবে, আমার উপর একটা ঋণ আছে। তো এখন যদি একটা আমরা বাড়ি করার জন্য একটা লোন নিলাম, তাহলে এটা অবশ্যই একটা দরকারি জিনিস এটা, এবং এই ইএমআইটাতে খুব বেশি হলে 9%, 9.5% একটা ইন্টারেস্ট আমার লাগবে। কিন্তু আমি যদি আদার্স ইনভেস্টমেন্ট করি কোথাও, তার থেকে বেশি আমি আর্ন করতে পারবো। তো সুতরাং সেখানে আমি আর্নিংটার দিকেই যাওয়া উচিত। তখন ওই রিটার্ন, ওই যে টাকাটা আমার লোন আছে সেটাকে আমি একবার আমার দেওয়া উচিত না, আমার তখন সেখানে কিন্তু ইনভেস্টমেন্টের দিকে যাওয়া উচিত। মানে তুমি বলছো যদি আমার কাছে টাকা থাকে আমি আগে ইনভেস্ট করে নিই, আমি যা রিটার্ন পাবো আমি রিটার্নটা থেকে আমি রিপে করব। এক্স্যাক্টলি। বাট দ্যাট অলসো ডিপেন্ডস কি তুমি কিসে ইএমআই নিচ্ছ।
আই গেস আমার মনে হয় আজকাল উই লিভ ইন ইএমআইস, ক্রেডিট কার্ড আসার পরে ইএমআইস হচ্ছে আমাদের পারচেসিং পাওয়ার খুব বেশি বেড়ে গেছে। তো আমার মনে হয় আমাদের এই জিনিসটা মানে ইনভেস্টমেন্ট সেভিংয়ের থেকে বড় কথা আমাদেরকে আমাদের পারচেসিং পাওয়ারটাও মনে হয় কন্ট্রোল করা উচিত। অবশ্যই করা উচিত। কারণ কি এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া জামানা, তো এখানে সমস্যা কি হচ্ছে কি আমি আমার ওজনটা দেখছি না, আমি আমার চাদরটা দেখছি না, কে কী করছে সেটার দিকে ফলো করছি। সবাই করছে তা না, কিছু মানুষ তো অবশ্যই করছেন। এটা তো সব দিক দিয়ে একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রথম কথা আমাকে আমার বাজেটটা পারমিট করে না আমাকে ওটা করার জন্য, এবং তাতে করে একটা সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়, একটা ফাইন্যান্সিয়াল ফোমো হয়ে যায় আমাদের, একদম অন্যদের লাইফস্টাইল দেখে ভাও এরা এটা করছে আমি কেন করতে পারছি না। তো আমি এটা ভাবছি না যে এমন কিছু জিনিস আমার কাছে আছে যেটা তারা পাচ্ছে না। তো সেটা আমি কারোর সাথে কম্পেয়ার করা যাবে না, করা উচিতও না। প্রতিটা মানুষের একটা আলাদা সত্তা আছে, তার নিজস্ব একটা লাইফস্টাইল আছে, তার নিজস্ব একটা গুরুত্ব আছে, পরিবারে হোক সমাজে হোক, এবং তার বেঁচে থাকার প্রতিটা পরিবারে আলাদা ধরন আছে একটা। এবং কেউ হয়তো রান্না করতে পারছে না, কোনো একটা মেয়ে আছে নতুন বিয়ে হয়েছে রান্না করতে পারছে না, সে অনলাইনে আনাচ্ছে, তার ব্যাপারটা আলাদা। কিন্তু যে পারছে সেই টাকাটা কেন খরচা করবে? তো সুতরাং এই যে খাবারটা বাইরে থেকে বারবার খাচ্ছে, প্রতিদিন খাওয়াও তো শরীরের পক্ষে ভালো না, কিন্তু শখ আছে মাঝে মাঝে খাও, ঠিক আছে। তো প্রতিদিন যে একটা লিমিটের মধ্যে একটা কন্ট্রোলের মধ্যে করলে সব কিছু ভালো থাকবে, পরিবেশটা ভালো থাকবে, সব ভালো থাকবে। মানে এরকম আমি যেটা মানে কারেক্ট মি ইফ আই এম রং, আমার মনে হয় যারা বলে কি আমার তো টাকাই বাঁচে না, সে যদি 2 প্লেট বিরিয়ানি স্কিপ করে প্রত্যেক মাসে, আমার মনে হয় ওটা লঙ্গার রানে গিয়ে তারা অনেক প্লেট অফ বিরিয়ানি একইভাবে যারা সিগারেট খাচ্ছেন বা অন্য কিছু, তারা যদি 2টো সিগারেট কম করে দেন, তাহলে অনেক সময় এই হিসাবটা ফর্মুলাটা আমরা অনেক জায়গায় দেখেছি, শুনেছি আমরা, যে 2টো সিগারেট বন্ধ করলে একটা পলিসি হতে পারে। কোনো গোল্ডেন রুল আছে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে যে কত পার্সেন্টে আমি যা আমার ইনকাম আছে কত পার্সেন্টেজ সেভিং, কত পার্সেন্টেজ খরচা, কত পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট? আমি ইনভেস্টমেন্টের কথাটাই বলি শুধু। ইনভেস্টমেন্টের জন্য অ্যাকচুয়ালি ইনকামের 30% করা উচিত, কিন্তু মানুষ সেটা করে না। এটা করলে কিন্তু আমরা যে স্বপ্নগুলো দেখি সেটা আজকে না হোক 10 বছর পর 20 বছর পূরণ হতে পারে। তো সেটা যতটা বেশি সম্ভব, যদি 30% নাও করতে পারে, হয়তো অনেক সময় কি পরিবার অনেক বড় থাকে, উপার্জন করার লোক একজনই থাকে, তখন হয়তো সেটা সম্ভব হয় না। সেক্ষেত্রে তখন অন্তত 20% হোক 15%, কিন্তু ইনভেস্টমেন্টের দিকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে, এবং ইনভেস্ট করতেই হবে। আগামী দিনে যদি আমি নিজেকে দেখতে চাই, আমার 10 টাকাটা আমার পকেটে আছে, সেই 10 টাকাটা যদি 10 বছর পরে 10 টাকা হিসাবে দেখতে চাই, তাহলে ইনভেস্ট করতে হবে। আমি বলতে পারলাম জিনিসটা, কারণ 10 টাকা ভ্যালুটা 1 টাকা হয়ে যাবে। তো ইনভেস্টমেন্টটা মাস্ট। আর সেই সমস্ত লোকরা কিন্তু অনেক গ্রো করেছে যারা কিন্তু এইসব জিনিসগুলো প্ল্যানগুলো করেছে আগে থেকে। যেরকম অনেক সময় কারেন্ট অ্যাকাউন্টেও আগে ছিল, আমরা লিকুইড ফান্ডে ইনভেস্ট হতো, 3 দিনের জন্য আমার কারেন্ট অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, সেই 3 দিনও আমি লস করবো না। তো সেই 3 দিনের জন্য টাকাটা কোনো কোম্পানিতে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে 2% হোক 1% হোক 3% ইন্টারেস্ট সে মুনাফা কামাতো। তো বুদ্ধিও লাগবে, তার জন্য যার কাছে নিজের বুদ্ধি নেই, আমরা আছি, আমরা ওয়েলথ ম্যানেজমেন্টে কাজ করি, আমরা প্ল্যানিং করে দিই, যতটা সম্ভব আমরা করে দিই। তো মানুষকে সেই সমস্ত বুদ্ধি নেওয়া উচিত, এবং ইনভেস্টমেন্টের দিকে তার একটা ঝোঁক থাকতে হবে। কোনোটা সঠিক কি বয়স আছে যে এই বয়সে তুমি যদি এসআইপি, মানে আমার যেটা থট প্রসেস ছিল যে আমার যখন মা বলতো বা বাবা বলতো যে কিছু ইনভেস্ট করা, দূর টাইম পড়ে আছে, পরে করব, যখন বয়স হবে তখন করব। তো এই যে এই নোশনটা, এটা মানে কিরকমভাবে তুমি ব্রেক করো মানুষদের যে ইনভেস্টমেন্টের যে এসআইপি করার কোনো সঠিক এজ বলে হয় না, যত তাড়াতাড়ি শুরু করবে তত তাড়াতাড়ি ভালো? অবশ্যই ঠিক, মানে কেউ সকালবেলা 4টার সময় উঠছে তার জন্য তো সকাল তখন হলো, কেউ 10টার সময় ঘুম থেকে তার জন্য সকাল তখন হলো। তো যে যখন জাগবে তার জন্য তখনই সকাল। এসআইপি করা, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা বা যে কোনো ইনভেস্টমেন্ট করার কোনো সঠিক সময় হয় না, যখন আমি শুরু করব তখনই আমার জন্য সঠিক সময়। ঠিক আছে, আগেকার দিনে যেরকম ছিল না কি, আমার রিটায়ারমেন্ট করবো, তখন বউ বাচ্চা মিলে ঘুরতে যাব, কিন্তু এখন 60 বছর বয়সে আস্তে আস্তে মানুষের শরীর কি আর পারমিট করে? হয়তো সে রিটায়ার করে গেল, তার কাছে সময় আছে, অনেক টাকাও হয়তো আছে, কিন্তু তখন তার শরীরটা নেই। তো সেটা যেরকম সময়ের সাথে সাথে করতে হয় না, এখন মানুষের লাইফটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এন্টারটেনমেন্ট মানুষ সময়ের সাথে সাথে করে। কারণ মানুষের কোথাও না কোথাও মনে হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, মানুষের লাইফে মনে হচ্ছে আনন্দটা অনেক কমে গেছে। কারণ যে কোনো ছোটো ছোটো বিষয়ে কিন্তু আমরা আনন্দ উপভোগ করতে চাই, এবং সেই আনন্দগুলো তখনই আমার কিন্তু ফুলফিল হবে আগামী দিনে, বা আমার বাচ্চা কাচ্চা যখন আমি সঠিকভাবে ইনভেস্টমেন্টটা করব, তাহলে একটা গাড়িটা ঠিকঠাক চলতে থাকবে। আর যখনই আমি কোথাও ব্রেক করে দেবো, আমি অতিমাত্রায় কিছু করে দেবো, হয়তো আমার ইনকামের বেশিরভাগ টাকাটা আমি আজকেই খরচা করে দিলাম, আজকে 1 মাসে ইনকামের যা আমি কামাই 50,000 টাকা আমি করলাম, আমি প্রথম দিনই যদি একবারে সব খরচা করে দিলাম, তো বাকি 29 দিন চলবো কী করে? তো যেভাবে ওখানে আমরা প্ল্যানিং করি, সেভাবে আমাদের লাইফটাকে নিয়েও একটা প্ল্যানিং করতে হবে। প্রতিটা জিনিস একটা বুদ্ধির সাথে, সঠিক পরামর্শদাতার সাথে বসে প্ল্যানিং করে চললেই সেই কিন্তু সুস্থ সবলভাবে থাকতে হবে। তারপরেও মানুষের জীবনে কত বিপত্তি চলে আসে। আই গেস হ্যাঁ, প্রবলেম আমাদের বলে আসে না, বাট প্রিকশনটা আমাদের হাতে, প্রিকশনটা নেওয়া খুবই দরকার।
আর এখনকার যুগে আমার মনে হয় ফাইন্যান্সিয়ালি অ্যাওয়্যার আর ফাইন্যান্সিয়ালি কনসিয়াসনেসটা সবারই থাকা দরকার। এটাতে কোনো এজের ব্যাপার না। আজকে আমি যদি, আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি যদি আজকে 20 বছর বয়সে বা 21 বছর বয়সে যদি আমি শুরু করতাম ইনভেস্টমেন্ট তখন, তাহলে আজকে আমার রিটার্ন আলাদাই হতো। আমি শুরু করেছিলাম 23-24 বছরে বা 25-26 বছরে, তখন আমার এখন দেখে আমি বলবো আমি ভাগ্যিস করেছি। বা যদি আমার অ্যামাউন্ট একটু বাড়া থাকতো, যদি আমি তখন শপিংয়ে যদি আমি স্পেন্ড না করে যখন আমি ইনভেস্টমেন্ট করতাম, তাহলে হয়তো জিনিসটা আজকে অন্য একটা আলাদাই পিকচার হতো। প্রসেনজিৎ, আরেকটা কথা, তুমি যখন রিটায়ারমেন্টের কথা বললে, রিটায়ারমেন্ট মানেই আগে আমরা জানতাম পেনশন, বাট এখানে এখন অনেকজন আছে যারা রিটায়ারমেন্টের পরে পেনশনের কোনো স্কিম নেই, তো তাদের জন্য কোনো প্যাসিভ ইনকামের অ্যাডভাইস আছে একটা। আগে যেরকম আমরা এমআইএস বলে একটা কিছু জানতাম, মান্থলি ইনকাম স্কিম বলে আছে, পোস্ট অফিসে ছিল, ওটা ব্যাংকেও ছিল। তো সেখানে আমার সঞ্চিত টাকা এককালীন আমি কোথাও একটা জমা করলাম, তার মধ্যে থেকে প্রতি মাসে আমাকে একটা ইন্টারেস্ট আকারে হোক আমাকে রিটার্ন করবে, এবং সেটা দিয়ে আমি আমার দৈনন্দিন জীবনে খরচাগুলো চালাবো। তো এরকম মিউচুয়াল ফান্ডের একটা কনসেপ্ট আছে, SWP বলে, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বলে আছে, যেখানে আমি এককালীন একটা টাকা রাখবো এবং প্রতি মাসে একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দেবো, আমি কোম্পানিকে বলে দেবো যে আমার প্রতি মাসে এত টাকা করে লাগবে, পার্টিকুলার ডেটে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। এবং আমি যে আমানতটা করেছিলাম, এককালীন যে ইনভেস্টমেন্টটা করেছিলাম, 10 বছর পরে গিয়ে দেখবো ওই টাকাটাও অনেকটা বেড়ে গেছে। কারণ কি, এই কারণে আগে সমস্যা কী হতো, ওই টাকাটা বাড়তো না, অন্যখানে কী হয় না, ওই টাকাটাও স্থির থেকে যাবে। তাহলে আমি আজকে 10,000 টাকা দিয়ে যদি চলতে পারি, 5 বছর পরে সেই 10,000 টাকা কিন্তু আমার সেই খরচাটা কিন্তু আর করতে পারবো না, ইনফ্লেশনটা এত বেশি হাই হয়ে যাবে যে আমাকে ওই অ্যাকচুয়াল টাকাটাকেও বাড়তে হবে। তাহলে মিউচুয়াল ফান্ডের সেরকম একটা আছে, SWP আমরা করে দিই অনেকের। তো সেক্ষেত্রে তারা ওই এককালীন টাকাটাকেও বাড়বে এবং তার সাথে যে টাকাটা প্রতি মাসে পাবে সেটাতে খরচা করতে পারবে। 3 বছর পরে মনে হলো যে আমার আরও কিছু এটার মধ্যে বাড়ানোর দরকার আছে, সেখান থেকে সে বাড়াতেও পারবে। তো এই অনেকগুলো ফ্লেক্সিবিলিটি ওর মধ্যে আছে। SWP ক্যান বি আনাদার ফর্ম অফ প্যাসিভ ইনকাম। হ্যাঁ, এটা এখন একটা খুব বেশি মানে পপুলার একটা জিনিস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লোক পছন্দ করছে জিনিসটাকে। হ্যাঁ, অবভিয়াসলি আমার মনে হয় একটা সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হচ্ছে এটার মধ্যে। আর আমরা যখন, তুমি একটু আগে সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলে, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক দেখি কি ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সার্সরা অনেক রকমের ফান্ডসের অ্যাডভাইস দেয়, তারপরে তোমার স্টকসের অ্যাডভাইস দেয়, এটা করলে এরকম হবে, ওটা করলে এরকম হবে। তোমার কি মনে হয়, এটা কি অ্যাকচুয়ালি ট্রু, নাকি এটা ভাইরাল হওয়ার জাস্ট আরেকটা রিজন? কিছু যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে, কিছু কিছু তো সঠিক থাকে, অ্যানালাইসিস করে যারা, তারা মার্কেটের স্টাডি করে তারা বলে। এবং কিছু লোক আছে ফেক কিছু করে, এখন তো বুঝে ওঠে যায় না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আছে। AI জামানা আছে, কোথায় কার মুখ ফেস চিপকে দেওয়া হচ্ছে সেটা বোঝা মুশকিল খুব। তো মানুষ একটা ধন্দের মধ্যে আছে। কিন্তু আমি মনে করবো যখনই যে কোনো জিনিস নিয়ে আলোচনা করবে বা নিজের উপরে যদি ইমপ্লিমেন্ট করবে, তখন সঠিক একটা জেনুইন জায়গায়, যে জেনুইন একটা প্রতিষ্ঠানে গিয়ে তার সাথে কথা বলে, ওভার দ্য টেলিফোন খালি কথা না বলে, জায়গাটা গিয়ে সেই ব্যক্তিটাকে দেখে, তার পোর্টফোলিও দেখেছে, কতটা কাজ করছে, বা সমাজে তার একটা পরিচিতি অন্তত একটা থাকবে, আইডেন্টিফিকেশন থাকবে। তো সেই লোকটা মার্কেট থেকে কিছু আমি তার ফিডব্যাক নিলাম, সে কেমন কাজ করে, তারপরে করা উচিত। যে হট করে আমি অনলাইনে যেরকম হট করে চিট হয়ে যায়, এবং তার উপরে আজকাল ইন্স্যুরেন্স বেরিয়ে গেছে না, যে সাইবার ইন্স্যুরেন্স আছে, তো ইন্স্যুরেন্স আছে। তো লোককে চিন্তাভাবনা করে ইনভেস্টমেন্টটা করতে হবে। এবং খালি জ্ঞান দিয়ে তো আর টাকা হবে না। টাকা করার জন্য আমাকে পেশেন্স রাখতে হবে সবার প্রথমে। আমাকে পেশেন্সে টাকাটা জমা করতে হবে এবং এটা একটা হ্যাবিট করতে হবে, এটা রেগুলার হ্যাবিট একটা। এমন না যে আমি এখন ঝোঁকে চলে আসলাম, 1 বছর চালিয়ে দিলাম, তারপরে বছর আবার সে বন্ধ করে দিলাম, তাহলে হবে না। এটা কিন্তু একটা খাওয়া, সকালে সূর্য ওঠে, রাত্রে ঘুমোতে যাই, স্নান করি, এরকম একটা হ্যাবিটের মধ্যে যদি আনবো, তাহলেই একমাত্র কিন্তু আমার হবে এটা। একটা ফাইন্যান্সিয়াল হ্যাবিট যেটা তুমি চাও মানুষরা কালকের থেকেই শুরু করুক, যাতে কোনো এক্সকিউজ, কোনো রিজন না দেয় যেটা আমি করবো না, একটা কোনো ফাইন্যান্সিয়াল হ্যাবিট। কিছু যদি বুঝতে না পারে, একটা SIP করে নিক, বেস্ট আছে। ওটাই মানে স্টেপিং স্টেপ। আমার কিছু ভালো লাগছে না, কিছু বুঝতে পারছি না, আমি কি করবো, একটা SIP চালু করে নিতে পারে সে। ওটাও এবং যে কোনো মুহূর্তে সেটা তুলতে পারে না। এমন না যে আজকে একটা কিছুতে আমি আটকে গেলাম, আমার ভুল হয়ে গেলাম, আটকে এখানে তা ব্যবসা না, আমার মনে হলো না আমি কালকে উইথড্র করে নেবো। কিন্তু করা উচিত, একবার ট্রাই তো করুক, 2-3 বছর থাকুক, দেখুক, তারপরে নিজেই আর চাইবে না যে টাকাটা তুলি আমি, তখন মনে হবে টাকাটা আমি আর কী করে আরও বাড়াবো। তখন মানুষের মধ্যে একটা কিন্তু খিদা আছে না মানুষের একটা, তো যখন টাকাটা একটা বড় অ্যামাউন্ট দাঁড়াবে, তখন কিন্তু সেই টাকাটা সহজে সে খরচা করতে চাবে না। তখন তার কাছে মনে হবে যেটা আমরা শক্তি একটা, টাকা তো অবশ্যই শক্তি একটা। ঠিক, অবশ্যই এটা আমরা সবাই বিলিভ করি আই গেস। আমাদের কত বলিউড গানও বেরোয়, বলিউড মুভিজও বের করে, যেখানে আমরা দেখি কি মানি ইজ অলসো আনাদার পার্ট উইচ উই নিড টু ফোকাস ফর আ বেটার লিভিং আই গেস। প্রসেনজিৎ, আরেকটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে তোমাকে যদি কাউকে কনভিন্স করতে হয় আর তোমার কাছে 1 মিনিট সময় আছে,
ব্যাপারটা হলো তাদের যাদের তাদের ফিউচার পরে কি তাদেরকে থ্যাংক ইউ বলে যে এই ডিসিশনটা নেওয়ার জন্য বা এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করার জন্য, তো তাদেরকে তুমি কি অ্যাডভাইস করবে এই 1 মিনিটে? এই বিষয়টা আমি একটু অন্যভাবে বলি। যেরকম একটা লোক সে তার সংসার চালাচ্ছে এবং সে একটা সময় সে বুড়ো হয়ে যাবে, তার ছেলে কিন্তু ওই পুরো ব্যাপারটা টেক ওভার করে নেবে এবং তখন বিজনেস থেকে সে সাইডে থাকবে একটু, তার কাছে সেই উপার্জনটা থাকবে না, কিন্তু খরচা কিন্তু তার বন্ধ হবে না। এবং তার নাতি সেই সময় ঠিক বললো, দাদু আমি একটা চকলেট খাবো। সেই চকলেট খাওয়ানোর যে খরচাটা হবে সেটা কি সে তার ছেলের কাছে হাত পাতবে? নিশ্চয়ই পাতবে না। তাহলে একটা আইডিয়াল মানিও কিন্তু নিজের জন্য থাকতে হবে। তো প্রতিটা মানুষকে যিনি বলি যাতে নিজের টাকা দিয়ে তার নাতিকে সে চকলেটটা কিনে দিয়ে সন্তুষ্ট করতে পারে এবং নিজেও সন্তুষ্ট হতে পারে যে আমি আমার নাতিকে দিলাম কিছু। তো সেটার জন্য নিশ্চয়ই ছেলের কাছে হাত পাতবে না বা কারো কাছে হাত পাতবে না। তখন সেক্ষেত্রে এই যে এখন যে আমি ইনভেস্টমেন্টটা করব, এটাও একটা পার্ট, যে একটা পোর্শন আমার নিজের জন্য থাকবে, শুধুমাত্র আমার জন্য থাকবে। যখন আমি কারো কাছে আমি কারো অধীনে থাকছি না এবং আমার কাছে সেই ফিনান্সিয়াল ক্ষমতাটা আছে যে আমি আমার নাতির জন্য একটা চকলেট কিনে দিতে পারি। তাই ইনভেস্টমেন্ট সবাইকে করা উচিত। এবং যেটা আমি বারবার আমরা আলোচনার মধ্যে আনলাম যে 30% ইনভেস্টমেন্ট মানুষকে অবশ্যই করা উচিত। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি ইজ দ্য কি একদম ফর লঙ্গার রান। একদম। থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ আমাদেরকে এত ইনসাইটস দেওয়ার। এখন তো মনে হচ্ছে আজকে তো আমার মনে হচ্ছে এখন গিয়ে একটা প্রথমে SIP করা উচিত সবারই। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ। থ্যাংক ইউ। And that's how we wrap today's financial podcast. Well, after this episode, I realized that being broke is optional, being insured is wise, and being invested is the ultimate game changer. So, guys, it's time for me to bid bye and maybe make some money. So, until then, stay curious, stay cautious, and stay rich. And yes, of course, the tales may end, but the talks will go on. Bye.